আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। সো তোমাদের সবার সামনে হচ্ছে আবারও চলে আসছি আজকে ইংলিশের ক্লাসে। তো আজকে আমরা সেন্টেন্স কারেকশন হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ওভারঅল সব কিছু নিয়ে হচ্ছে আমরা পড়বো আর কি, ঠিক আছে? ওভারঅল সব কিছু নিয়ে হচ্ছে আমরা জানবো, পড়বো, এবং এখানে আরও কিছু জিনিস আছে যে জিনিসগুলো হচ্ছে আমরা শিখবো, জানবো, পড়বো, ঠিক আছে? ওকে। তো ঠিক আছে, আমরা একটু শুরু করি। চলো আমরা হচ্ছে শুরু করি, হ্যাঁ? চলো তাহলে আমরা স্টার্ট করতেছি। তাহলে প্রথমেই আমরা যেই কাজটা করব বা যেই জিনিসগুলা হচ্ছে আমরা দেখব বা করব, চলো। সাউন্ড কি ঠিক আছে কিনা আমাদেরকে জানাও, হ্যাঁ? সাউন্ড ঠিক আছে? বলো আমাদেরকে সাউন্ড ঠিক মতো শুনতে পারছো কিনা, ঠিক মতো দেখতে পারছো কিনা? ওকে। ওকে, এক মিনিট, হ্যাঁ? সব কি ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে আমরা স্টার্ট করি, হ্যাঁ? ঠিক আছে, চলো তাহলে প্রথমে যে কাজটা করব, হ্যাঁ, যেই কাজটা করব বা যেই জিনিসগুলো হচ্ছে করব আমরা, চলো শুরু করি। দেখো, পরীক্ষা দেওয়া বোঝাতে সিট ফর অর অ্যাপিয়ার অ্যাট অর ইন, তারপরে গো ইন ফর টেক, এই ভার্বগুলো ব্যবহার করা হয় মানে পরীক্ষা দেওয়া বোঝাতে, হ্যাঁ? পরীক্ষা দেওয়া বোঝাতে সিট ফর, অ্যাপিয়ার অ্যাট অর ইন, গো ইন ফর, টেক, এই ভার্বগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে? তো নর্মালি আমরা কি জানি যে টেক শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু, মানে কি বলে, কোনো কিছু কি বলো, নেওয়া, তাই না? আচ্ছা, গিভ অর্থ কি? কোনো কিছু হচ্ছে দেওয়া। তাহলে টেক শব্দের অর্থ কি? যেমন প্লিজ টেক দিস বুক, এই বইটা তোমার সাথে হচ্ছে নিয়ে যাও, তাই না? তাহলে টেক শব্দের মানে কি? কোনো কিছু হচ্ছে নেওয়া। আর গিভ শব্দের মানে কি? কোনো কিছু দিয়ে দেওয়া, যে আই অ্যাম গিভিং ইউ আ বুক, আমি তোমাকে একটা বই দিচ্ছি, দেওয়া, তাই না? আচ্ছা, জিনিসটা এরকম। কিন্তু পরীক্ষার ক্ষেত্রে বুঝছো, টেক শব্দের মানে হচ্ছে পরীক্ষা দেওয়া বোঝায়। তাহলে পরীক্ষার ক্ষেত্রে টেক শব্দের মানে কারো পরীক্ষা দেওয়া বোঝায়। যেমন আই টুক অ্যান এক্সামিনেশন, এর মানে কি জানো? আই টুক অ্যান এক্সামিনেশন এর মানে হচ্ছে আমি একটা পরীক্ষা দিয়েছিলাম। তাহলে টেক মানে হচ্ছে
নেওয়া, যে প্লিজ টেক দিস বুক, এই বইটা তোমার সাথে নিয়ে যাও, কিন্তু পরীক্ষা দেওয়া অর্থে টেক মানে হচ্ছে পরীক্ষা দেওয়াও বোঝায়। যদি পরীক্ষা দেওয়া অর্থে বোঝায়, যেমন আই টুক অ্যান এক্সামিনেশন, দেখো আই টুক অ্যান এক্সামিনেশন, তাহলে আই টুক অ্যান এক্সামিনেশন এর মানে হচ্ছে আমি একটা এক্সাম দিয়েছিলাম। আই টুক অ্যান এক্সামিনেশন, আমি একটা এক্সাম দিয়েছিলাম বা আমি একটা পরীক্ষা দিয়েছিলাম আর কি, ঠিক আছে, এরকম আর কি ব্যাপারটা। আর গিভ মানে হচ্ছে পরীক্ষা নেওয়া, যেমন আই অ্যাম গিভিং অ্যান এক্সামিনেশন টু অল অফ ইউ, আমি তোমাদের প্রত্যেককে হচ্ছে একটা পরীক্ষা নিতে চাচ্ছি তোমাদের সবার। ধর আমি বললাম যে আজকে যা পড়াবো তার উপরে হচ্ছে কালকে হচ্ছে পরীক্ষা হবে, তাহলে আই অ্যাম গিভিং অ্যান এক্সামিনেশন টু অল অফ ইউ, মানে তোমাদের প্রত্যেকের আসলে পরীক্ষা নিব, ওইখানে গিভ মানে হচ্ছে নেওয়া, ঠিক আছে। তাহলে পরীক্ষা নেওয়া বোঝাতে হচ্ছে গিভ ব্যবহৃত হয়, যে আই অ্যাম গিভিং অ্যান এক্সামিনেশন টু অল অফ ইউ, আমি তোমাদের প্রত্যেকের পরীক্ষা নিব। আর পরীক্ষা দেওয়া অর্থে হচ্ছে তোমার টেক বোঝায়, মানে জিনিসটা একটু উল্টা হয়ে গেছে আর কি, ঠিক আছে। ওকে, আই টুক অ্যান এক্সামিনেশন, আমি একটা পরীক্ষা দিয়েছিলাম। তাহলে বলো তো এখানে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, তাহলে কি হতে পারে? তাহলে ক্যাথেরিন গেভ হার এক্সামিনেশন, এর মানে কি জানো? পরীক্ষা দেওয়া অর্থে মানে গেভ শব্দের মানে কি? পরীক্ষা নেওয়া বোঝায়। তাহলে ক্যাথেরিন নিজেই নিজের পরীক্ষা নিয়েছে, ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেল যে ক্যাথেরিন গেভ হার এক্সামিনেশন, মানে ক্যাথেরিন পরীক্ষা নিয়েছে, সে কি নিজেই নিজের পরীক্ষা নিবে? গেভ হার এক্সামিনেশন, সে নিজেই নিজের পরীক্ষা নিবে, এটা কি আসলে সম্ভব? সম্ভব না। তাহলে এখানে অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে ক্যাথেরিন টুক হার এক্সামিনেশন, মানে ক্যাথেরিন তার পরীক্ষা দিয়েছিল, ক্যাথেরিন তার পরীক্ষা দিয়েছিল, ঠিক আছে, ক্যাথেরিন টুক হার এক্সামিনেশন। ক্লিয়ার? ওকে, এবার আসো, এখানে কিছু জিনিস আমরা আগে থেকেই লিখে রাখছি, দেখো ইনস্ট্রুমেন্ট বা কোনো যন্ত্র দ্বারা যদি লিখি, কোনো কিছু লিখি তাহলে উইথ হয়, আর যদি উপাদান দ্বারা লিখি, ইলেমেন্ট বা উপাদান দ্বারা লিখলে হচ্ছে ইন প্রিপোজিশন হচ্ছে ব্যবহৃত হয়, ঠিক আছে। তাহলে ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র দ্বারা লিখলে হচ্ছে উইথ, এবং এলিমেন্ট বা উপাদান দ্বারা লিখলে হচ্ছে তোমার ইন প্রিপোজিশন হচ্ছে ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, আমার লেখার জন্য কোনো কলম নাই, এখানে কলমটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট। এখন বলতে পারো কলম হচ্ছে ইনস্ট্রুমেন্ট, কিন্তু চক, পেন্সিল, কালি এগুলো হচ্ছে উপাদান, কলম হচ্ছে ইনস্ট্রুমেন্ট, আমি কলমের সাহায্যে লিখি, ঠিক আছে। কলম হচ্ছে একটা যন্ত্র, তাহলে কোনো যন্ত্র বা কোনো ইনস্ট্রুমেন্ট দ্বারা লিখলে হচ্ছে উইথ হয়, কিন্তু উপাদান দ্বারা লিখলে, কালি হচ্ছে একটা উপাদান, কলম হচ্ছে যন্ত্র, কলম দ্বারা লিখি, কিন্তু কলমের কোন উপাদান দিয়ে আসলে আমরা লিখতেছি? আমরা কালি দিয়ে লিখতেছি, এই জন্য কালি হচ্ছে উপাদান, চক হচ্ছে উপাদান। আবার পেন্সিলও উপাদান। এখন তুমি বলতে পারো ভাইয়া পেন্সিলও তো কলমের মতোই, না, পেন্সিল বলতে আসলে গ্রাফাইটের যে শীষটা আছে না, পেন্সিলের যে শীষটা, পেন্সিলের আসলে শীষটাকে হচ্ছে বোঝানো হয়। মানে সোজা কথা হচ্ছে, দেখো আমি তোমাকে একটা কথা বলি, যেই জিনিসটা শেষ হয়ে যায়, যেই জিনিসটা শেষ হয়ে যায় সেটাই হচ্ছে তোমার উপাদান। কালি, কলমের কালি শেষ হয়ে যায়, তার মানে কালি হচ্ছে একটা উপাদান। তারপরে খেয়াল করে দেখো, তারপরে পেন্সিল, এই শীষটাই হচ্ছে আসলে পেন্সিল, এটা একটা সময় শেষ হয়ে যায়, লিখতে লিখতে ক্ষয় হয়ে যায়, শেষ হয়ে যায়, এই জন্য পেন্সিল হচ্ছে উপাদান। চক সেমভাবে, চক লিখতে লিখতে গুঁড়া 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 হয়ে চক শেষ হয়ে যায়, এগুলো হচ্ছে সব উপাদান। কিন্তু কলম কিন্তু শেষ হয় না, কারণ কলমের কালি শেষ হয়, কালি উপাদান, কালি শেষ হয়ে যায়, কিন্তু একটা আস্ত কলম, কলম কিন্তু কলমই থেকে যায়, কালি শেষ কিন্তু কলম তো আছে, এই জন্য কলম হচ্ছে যন্ত্র। তাহলে বুঝছো, এই জন্য কলম যন্ত্র, বাকিগুলো হচ্ছে উপাদান। তো যন্ত্র বা ইনস্ট্রুমেন্ট দ্বারা লিখলে হচ্ছে উইথ হয়, আর উপাদান দ্বারা লিখলে হচ্ছে ইন হয়। তার মানে কালি, চক, পেন্সিল এগুলো দ্বারা লিখলে ইন হয়, কারণ এগুলো খরচ হয়ে যায়, শেষ হয়ে যায়, তার মানে এগুলো উপাদান। আর কলম একটা যন্ত্র, তাহলে এটা উইথ হয়। তাহলে আই হ্যাভ নো পেন টু রাইট উইথ হবে, যেহেতু কলম একটা যন্ত্র, তাহলে এটা হবে আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, এটা হচ্ছে সঠিক উত্তর হবে। কিন্তু বলো তো এই সেম জিনিসটা যদি মনে করো যে কালি দিয়ে আমি একটা বাক্য তৈরি করতাম, তাহলে বাক্যটা এরকম হইতো, উই নিড ইঙ্ক টু রাইট ইন, উই নিড ইঙ্ক টু রাইট ইন, আমাদের কালি দরকার লেখার জন্য, উই নিড ইঙ্ক টু রাইট ইন, কালি হচ্ছে উপাদান, এই জন্য রাইট ইন হয়, উই নিড ইঙ্ক টু রাইট ইন। বাট যদি এটা কলম হইতো তাহলে উই নিড পেন টু রাইট উইথ, তখন এটা হয়ে যেত উই নিড পেন টু রাইট উইথ, ঠিক আছে। ওকে, কাস্ট, কাস্ট শব্দটির মানে কাস্ট হচ্ছে এমন একটা ভার্ব, বুঝছো, যেই ভার্বটার প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল তিনটা ফর্মে হচ্ছে সেম, অর্থাৎ কাস্টের প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল তিনটা ফর্মে হচ্ছে তোমার সেম। এখন কাউকে ভোট দেওয়া অর্থে কাস্ট ভোট মানে মানে কাস্ট এমন একটা ভার্ব যেটার প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল তিনটা জিনিসই হচ্ছে তোমার সেম। এখন কাউকে ভোট দেওয়া অর্থে হচ্ছে তোমার কাস্ট ভোট হচ্ছে তোমার ব্যবহৃত হয়। আর দুই পক্ষের যদি কোনো কারণে ভোট সমান হয়, তখন যেই ভোট দ্বারা ফলাফল নির্ধারিত হয় তাকে কাস্টিং ভোট বলে,
দুই পক্ষের দ্বারা মানে দুই পক্ষের ভোট যদি কোনো কারণে সমান হয়, তাহলে তখন যেই ভোট দ্বারা হচ্ছে ফলাফল নির্ধারিত হয় তাকে কি বলে? কাস্টিং ভোট বলে। তাকে কি বলা হয়? কাস্টিং ভোট বলা হয়। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলা পারবা। আচ্ছা, তাহলে কাস্ট, তাহলে বুঝতেই পারতেছো কাস্ট হচ্ছে এমন একটা ভার্ব যেটার প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল তিনটা ফর্মে হচ্ছে সেম। তাহলে কাউকে ভোট দেওয়ার অর্থে হচ্ছে কাস্ট ভোট ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে দেখো হি কাস্ট হিজ ভোট ফর ইউ, সে তার ভোটটা তোমাকে দিয়েছে। এখন এখানে অনেকের ভুল হতে পারে কিভাবে, ওই যে কাস্ট, কাস্ট হচ্ছে এমন একটা ভার্ব যেটার প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, যেটার প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল তিনটা জিনিসই হচ্ছে তোমার সেম। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল তিনটা জিনিসই হচ্ছে তোমার সেম। ঠিক আছে, তাহলে বুঝতে পারতেছো? তাহলে এখানে কোনোটাই কাস্টেড হবে না, কাস্টেড বলে ইংলিশে কোনো শব্দ নাই, তো এটা বাদ। অফার্ড হিজ ভোট না, ভোট দেওয়া অর্থ বুঝায় কাস্ট হিজ ভোট, কাস্ট সামওয়ানস ভোট, এটা মানে হচ্ছে ভোট দেওয়া। তাহলে অফার্ড হিজ ভোট এটাও হবে না, হি ড্রপড হিজ ভোট এটাও হবে না, তাহলে হি কাস্ট হিজ ভোট মানে ওই যে কাস্ট সামওয়ানস ভোট, তাহলে হি কাস্ট হিজ ভোট ফর ইউ, এটা হচ্ছে অ্যান্সার। আর কাস্টের পাশাপাশি ইংলিশ গ্রামারে আরেকটা শব্দ আছে কাস্টিং ভোট। আচ্ছা, কাস্টিং ভোট জিনিসটা একটু বলি। তাহলে কাস্ট তো বুঝছো, কাউকে ভোট দেওয়া অর্থে কাস্ট, কাস্ট, কাস্ট এটা হয় যে হি কাস্ট হিজ ভোট ফর ইউ, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল সবই এখানে সেম, মানে কাস্ট ভার্বের। যাই হোক, আচ্ছা এখন আসো কাস্টের সাথে আরেকটা শব্দ আছে, কাছাকাছি একটা শব্দ আছে, সেই শব্দটা হচ্ছে কাস্টিং ভোট। তাহলে কাস্টিং ভোট জিনিসটা কি? এটি একটু না পলিটিক্যাল টার্ম, পলিটিক্যাল টার্ম কাস্টিং ভোট। এটা হচ্ছে ধরো এই যে আমাদের বাংলাদেশের জাতীয় সংসদে ধরো একটা আইন পাশ হবে, তো সংসদে কিন্তু তোমার সংসদ সদস্যদের তোমার সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কিন্তু একটা আইন পাশ হয়, যে ফার্স্ট একটা সংসদে একটা আইন উত্থাপন করা হয় যে এই আইনটা কি হচ্ছে যে এই আপনার মানে দেশে কি মানে এই আইনটা কি বাস্তবায়ন করা যায় কি যায় না, এর উপর হচ্ছে আগে ফার্স্টে সংসদ সদস্যরা হচ্ছে ভোট দেয়। তো ধরো কোনো কারণে এরকম হইলো যে এমন একটা আইন পাশ করা হইলো যেই আইনটার পক্ষে এবং বিপক্ষে ভোট মনে করা সমান সমান হয়ে গেছে। ধরো পক্ষে 100টা ভোট পড়লো, বিপক্ষে 100টা ভোট পড়লো, সমান সমান হয়ে গেল। তাহলে এখন এই টাই ব্রেকারটাকে ব্রেক করার জন্য যে দুই পক্ষেই ভোট সমান, 100 জন চাচ্ছে আইনটা পাশ হোক, 100 জন চাচ্ছে আইনটা পাশ না হোক, তখন এই জিনিসটাকে ব্রেক করার জন্য জাতীয় সংসদের তখন স্পিকার হচ্ছে একটা ভোট দেয়। তখন স্পিকার তার বিচার বিবেচনা করে তিনি হচ্ছে এটার পক্ষে বা বিপক্ষে একটা ভোট দেয়। তাহলে এই যে স্পিকার, দুই পক্ষের ভোট যখন সমান হয়ে যায়, তারপরে যদি স্পিকার এই টাইটাকে ব্রেক করার জন্য কোনো একটা ভোট দেয়, এই ভোটটাকে বলা হয় কাস্টিং ভোট। তো স্পিকারের ওই ভোটটাকে তখন বলা হয় কাস্টিং ভোট, এটা আলাদা একটা টার্ম আর কি, কাস্টিং ভোট। ঠিক আছে, ওইটাই আর কি, বুঝছো? আদারওয়াইজ মানে কাস্টিং ভোট হচ্ছে একটা টার্ম, ওই টার্মটা যে দুই পক্ষের ভোট সমান হয়ে গেছে, আইন পাস হচ্ছে না বা আইন পাস হবে কি হবে না, তার জন্য স্পিকার একটা ভোট দেয় হচ্ছে তোমার ওই জিনিসটাকে ব্যালেন্স করার জন্য আর কি। ঠিক আছে, মানে ব্যালেন্স বলতে হচ্ছে যে মানে ব্যালেন্স আছে, সরি, এটাকে এখন মানে হয় হ্যাঁ অথবা না করার জন্য স্পিকার তখন এক্সট্রা একটা ভোট দেয়, এটাকে কাস্টিং ভোট বলে। ওকে, তাহলে আমরা পারবো। সুনির্দিষ্টভাবে নির্ধারিত সময়ের পূর্বে অ্যাট বসে এবং বারের নামের পূর্বে অন বসে, এটা সেন্টেন্স কারেকশন। তো এখানে আমরা সব ধরনের জিনিস পড়বো, প্রিপোজিশন, টেন্স, অনেক কিছু আসবে এখানে। দেখো আমি একটা কথা বলে দিই, ইংলিশ গ্রামারে তিনটা জিনিস আছে, সময় এবং স্থান। সময় এবং স্থানের ক্ষেত্রে, বিশেষ করে সময়ের ক্ষেত্রে হচ্ছে তোমার তিনটা জিনিস আছে, তিনটা জিনিস আছে, ইন, অন, অ্যাট। লেখো ইন, অন, অ্যাট। আচ্ছা, ইন হচ্ছে লম্বা একটা সময়ের জন্য, ধরো ইন 2023, ইন 2020, ইন 1997, মানে ইন হচ্ছে একটা লম্বা সময়ের জন্য, ধরো একটা বছর কিন্তু অনেক লম্বা একটা সময়। তাহলে যেমন ইন 2023, 2023 সাল, 2023 সালটা তো একটা লম্বা একটা সময়, পুরো এক বছর। ইন 2020, 2020 সাল একটা লম্বা একটা সময়। তারপরে ধরো ইন 1920s, মানে 1920-এর দশকে, 1920-এর দশক মানে কি 10 বছরের একটা সময়, মানে লম্বা সময়ের ক্ষেত্রে হচ্ছে ইন বসে। আর যদি সময়টা আরও ছোট হয়ে যায় তখন অন বসে, যেমন অন মাই বার্থডে, আমার জন্মদিন, একদিন, তাই না? তাহলে সময়টা অনেক ছোট হয়ে গেছে। অন টুয়েসডে, অন ওয়েডনেসডে, অন থার্সডে, বৃহস্পতিবারের দিন, তাহলে একটা দিন অন। আর যদি একবারে আরও সময়টাকে আরও সংক্ষিপ্ত করে স্পেসিফিক একটা টাইমে নিয়ে আসো, যে অ্যাট 9 AM, ঠিক 9টার সময়, মানে 1 মিনিট সময়, কারণ সকাল 9টা কিন্তু 1 মিনিটের জন্যই থাকে,
1 মিনিট পরে কিন্তু সেটা 9টা 1 হয়ে যায়, তাহলে একবারে স্পেসিফিক টাইম, ছোট্ট টাইম বুঝাইলে অ্যাট হয়, অ্যাট 9 PM, অ্যাট 9 AM, অ্যাট 12 PM। তাহলে কি বুঝাইতে পারছি? বড় সময় ইন 2023, ইন ফেব্রুয়ারি, ইন জানুয়ারি, মানে একটা মাসও কিন্তু বড় সময়, তাই না? যে 30 দিন বা 31 দিনের একটা মাস, তাহলে এগুলো হচ্ছে বড় সময়ের জন্য ইন বসে। সময়টাকে আরও ছোট করে নিয়ে আসো, অন বসে, যেমন অন ফ্রাইডে, অন ওয়েডনেসডে, অন মাই বার্থডে, একটা দিন 24 ঘন্টা অন হয়। আরও যদি স্পেসিফিক করে নিয়ে আসো, আরও ছোট করে নিয়ে আসো, যে অ্যাট 6 AM, অ্যাট 6 PM, মানে একবারে স্পেসিফিক করে ফেলছো, তাহলে হচ্ছে অ্যাট বসে। ঠিক আছে, তাহলে যদি তাই হয় তাহলে এখন আসো, তাহলে বলো এখানে সঠিক উত্তর কোনটা? দেখো 9 o'clock মানে একবারে এক্স্যাক্ট একটা স্পেসিফিক সময়, একবারে ছোট্ট একটা টাইম ফ্রেম, তাহলে ছোট্ট টাইম ফ্রেমের জন্য অ্যাট বসবে। তাহলে এটা ঠিক আছে, কাম অ্যাট 9 o'clock, বাট এইখানে ভুল আছে, ইন ফ্রাইডে হয় না। ফ্রাইডে হচ্ছে একটা দিন, একটা দিন হচ্ছে অত বড়ও না আবার এত ছোটও না, তাহলে এখানে অন বসে, তো এখানে ঝামেলা আছে। ঠিক আছে, কাম অন 9 o'clock, এটা তো হবেই না, বুঝতেই পারতেছো। তারপরে কেম অ্যাট 9 o'clock এর ফ্রাইডে, এটাও কিছু হইল না, অ্যাকচুয়ালি হবে কাম অ্যাট 9 o'clock অন ফ্রাইডে। দেখো একবারে স্পেসিফিক সময়, এই জন্য অ্যাট বসছে। আর এই যে দিন হচ্ছে এত বড় না আবার ছোটও না, এই জন্য অন হয়, তাহলে কাম অ্যাট 9 o'clock অন ফ্রাইডে, এটা হচ্ছে সঠিক উত্তর। এবার আসো, দেখে যদি উপাদান শনাক্ত করা যায় তাহলে মেইডের পরে হচ্ছে প্রিপোজিশন হিসেবে অফ বসে। মানে তুমি যদি দেখেই বুঝতে পারো যে এই জিনিসটা কি দিয়ে তৈরি হয়েছে, তাহলে প্রিপোজিশন হিসেবে অফ বসে মেইডের পরে। আর যদি আমি দেখে যদি বুঝতে না পারি বা জিনিসটা যদি ভৌত অবস্থা চেঞ্জ হয়ে যায়, তাহলে ফ্রম বসে। তাহলে দেখেই যদি আমি বুঝতে পারি, অর্থাৎ ভৌত অবস্থা যদি সেম থাকে, তাহলে প্রিপোজিশন মেইডের পরে হচ্ছে অফ বসে। আর যদি আমি দেখে যদি বুঝতে না পারি যে এই জিনিসটা আসলে কোত্থেকে তৈরি বা ভৌত অবস্থা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে ফ্রম বসে। ঠিক আছে, যেমন একটা সিম্পল জিনিস দেখো, পেপার মানে কাগজ। কাগজ হচ্ছে কাঠ থেকে কাগজ তৈরি করা হয়, কিন্তু সমস্যাটা হচ্ছে কাঠের ভৌত অবস্থা হচ্ছে শক্ত, আর কাগজ হচ্ছে একেবারে পাতলা নরম। তাহলে কাগজের সাথে কি কাঠের কোনো সম্পর্ক আছে? কারণ কাঠের ভৌত অবস্থা হচ্ছে শক্ত আর কাগজের ভৌত অবস্থা হচ্ছে একেবারে নরম। তাহলে কাঠের সাথে কি কাগজের কোনো সম্পর্ক আছে? কোনো কিন্তু সম্পর্ক নাই। আসলে কাঠের সাথে কাগজের কিন্তু আসলে কোনো সম্পর্ক নাই। মানে সম্পর্ক নাই বলতে তুমি দেখে কোনোদিনই বুঝবা না যে কাঠ থেকে কাগজ তৈরি করা হয়েছে। ভাই তুমি বলবা ভাই কুই কাঠ আর কুই কাগজ, কাঠ হয়েছে শক্ত জিনিস আর কাগজ একবারে পাতলা, কিন্তু আসলে কাঠ থেকেই কাগজ করা হয়েছে, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু দেখে তুমি বুঝার কোনো উপায় নাই যে কাঠ থেকে কাগজ তৈরি করা হয়েছে। দেখলে মনে হবে দুইটা দুই রকম জিনিস। বা তুমি যদি ভৌত অবস্থা চিন্তা করো, কাঠ হচ্ছে শক্ত, কাগজ হচ্ছে নরম, তাহলে ভৌত অবস্থার মধ্যে মিল না থাকলে বা দেখে যদি বোঝা না যায় যে এই জিনিসটা ওইখান থেকে তৈরি হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে মেডের পরে ফ্রম বসে। তাহলে দেখো পেপার ইজ মেড ফ্রম উড, এই জন্য। কিন্তু একই এক্সাম্পল যদি আমি তোমাদেরকে দেই, চেয়ার ইজ মেড ড্যাশ উড, বলো এখানে কি ফ্রম বসবে নাকি অফ বসবে? বলো এখানে কি ফ্রম বসবে নাকি অফ বসবে? যে কাঠ থেকে চেয়ার তৈরি করা হয়, দেখো চেয়ার কিন্তু কাঠেরই তৈরি হয়। সো একটা চেয়ার দেখে কিন্তু সহজেই বোঝা যায় যে হ্যাঁ কাঠ থেকেই তো চেয়ারটা তৈরি করা হয়েছে। ধরো তোমার বাসায় একটা শক্ত কাঠের চেয়ার আছে, তুমি এটা দেখেই বুঝবা যে হ্যাঁ এটা তো কাঠ থেকেই বানানো হয়েছে, কারণ এটাও শক্ত, কাঠ পুরাই কাঠ, বুঝাই যাচ্ছে। তাহলে দেখেই তুমি কিন্তু বুঝতে পারতেছো যে এই চেয়ারটা কাঠ থেকে তৈরি, তাহলে তখন অফ হয়। তাহলে চেয়ার ইজ মেড অফ উড, তখন কিন্তু অফ হবে। তাহলে চেয়ার ইজ মেড অফ উড। ঠিক আছে, এইভাবে তোমাকে চিন্তা করতে হবে। তাহলে এই যে দেখো হুইচ ওয়ান ইজ কারেক্ট, তাহলে দ্য চেয়ার ইজ মেড অফ উড। ঠিক আছে, ওকে। কারণ তুমি দেখেই বুঝতেছো যে কাঠের চেয়ার, দেখেই বোঝা যায় এটা কাঠ থেকেই তৈরি হয়েছে, সো অফ। কিন্তু কাগজ কোনোদিন তুমি দেখে বুঝবা না যে কাগজ হচ্ছে তোমার কাঠ থেকে তৈরি হয়েছে, এটা তুমি বুঝবা না। আচ্ছা, এবার আসো, কেউ কোনো ভুলের মধ্যে আছে, এটা বুঝাইতে তোমার হচ্ছে সাবজেক্টের পরে হচ্ছে বি ভার্ব, তারপরে মিসটেকেন, তারপরে ইন বসে, দেন জিরান্ড বসে। আমি একটু বলে দিই। সাবজেক্ট হিসেবে ধরো আই বসলো, বি ভার্ব হিসেবে এম ইজ আর কিছু একটা বসে, যে আই অ্যাম, তারপরে মিসটেকেন বসে, মানে কেউ কোনো ভুলের মধ্যে আছে, তাহলে আই অ্যাম মিসটেকেন ইন ট্রাস্টিং ইউ। মনে করো তুমি সখিনাকে হচ্ছে অনেক ট্রাস্ট করতা, ঠিক আছে, মনে করো তুমি সখিনাকে হচ্ছে অনেক ট্রাস্ট করতা, কিন্তু একদিন তোমার ভুল ভেঙে গেছে যে সখিনাকে ট্রাস্ট করা একেবারেই উচিত হয় নাই, এর থেকে আমার জরিনাকে ট্রাস্ট করা উচিত ছিল, মানে তোমার কাছে এটা মনে হচ্ছে। সো তখন তুমি নিজেই নিজেকে বলতেছো আই অ্যাম মিস্টেকেন ইন ট্রাস্টিং সখিনা,
তাহলে দেখো ফার্স্টে কি হইলো সাবজেক্ট, তারপরে বি ভার্ব মানে অ্যাম ইজ আর, তারপরে হচ্ছে মিস্টেকেন, তারপরে কি ইন, প্রিপোজিশন হিসেবে ইন বসে, এটা স্ট্রাকচারটা দেখো। আর আমরা সবাই জানি প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের কাজই হচ্ছে কিসের আগে বসা, প্রিপোজিশন, পজিশন মানে পজিশন, প্রি মানে আগে, তাহলে সে কার আগে বসে প্রিপোজিশনটা, প্রিপোজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনের আগে বসে। আর আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলে সেটা জিরান্ড হয়ে সেটা নাউনের মতো কাজ করে, এই জন্য প্রিপোজিশনের পরে জিরান্ড বসে, কারণ জিরান্ড হচ্ছে এক ধরনের নাউন, তাই না? আর প্রিপোজিশনটা বসেই নাউন বা প্রোনাউনের আগে, এই জন্য প্রিপোজিশনের পরে হচ্ছে জিরান্ড হয়, কারণ জিরান্ড হচ্ছে এক ধরনের নাউন। তাহলে আই অ্যাম মিস্টেকেন ইন ট্রাস্টিং সখিনা, বাকি অংশটা ঠিক আছে। তাহলে সেম ভাবে বলো এখানে কি হবে, ইউর মিস্টেকেন হোল্ড দিস ভিউ, এটা কিছুই হইলো না। ইউ মিস্টেক ইন হোল্ড দিস ভিউ হইলো না। ইউ আর মিস্টেকেন এটুকু ঠিক ছিল, বাট তারপরে প্রবলেমটা শুরু হয়েছে, ইউ আর মিস্টেকেন ইন হবে, ইনের পরে জিরান্ড হবে, হইলো না। তাহলে এটা একমাত্র সঠিক উত্তর হচ্ছে সি, যে ইউ আর মিস্টেকেন ইন হোল্ডিং দিস ভিউ। ঠিক আছে, যে তুমি এই ধারণাটা পোষণ করে ভুল করতেছো, বা এই ধারণাটা ধারণ করে তুমি ভুল করছো, এরকম ব্যাপার আর কি। ঠিক আছে, আচ্ছা এবার আসো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য যদি WH কোশ্চেন দিয়ে শুরু হয়েছে। WH কোশ্চেন মানে কি? WH কোশ্চেন মানে হচ্ছে হোয়াট, হাউ, হোয়ার, তাই না? WH কোশ্চেন যে হোয়াট, হাউ, হোয়ার, এই জিনিসগুলা। তাহলে হোয়াট, হাউ, হোয়ার, এই যে WH যে কোশ্চেনগুলো আছে, এই WH কোশ্চেনগুলা দিয়ে যদি শুরু হয়, ঠিক আছে, এরপরে হচ্ছে টেন্স অনুযায়ী হচ্ছে তোমার সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে তোমার বসে, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, এম, ইজ, আর, শ্যাল, উইল, এই জিনিসগুলো হচ্ছে বসে। দেন তারপরে হচ্ছে সাবজেক্ট বসে, এরপরে মেইন ভার্ব, সাথে হচ্ছে তোমার এক্সটেনশন বসে। ঠিক আছে, ওকে। তাইলে এবার একটু তোমরা জিনিস চিন্তা করো, এক মিনিট। একটু ধরো। আচ্ছা, তোমরা যে এই যে টেলিগ্রামে বিভিন্ন জিনিসগুলা নিয়ে তোমরা যে করতেছো, তোমরা কি, আমি একটু এইমাত্র দেখলাম ভাই, তোমাদের না সামনে অ্যাডমিশন, তোমাদের এইগুলা নিয়ে এখন সময় নষ্ট করে লাভ আছে? আর 2 মাসের মতো হাইস্ট টাইম পাবা, 2 মাসেরও কমই পাবা, এখন আর 2-4-5 দিন কমই পাবা। তো এখন তোমাদের পড়া উচিত না? ঠিক আছে, এখন এই যে যতই ঝামেলা হোক বা যাই হোক, ঠিক আছে, এটা মনে করো যে এই জিনিসগুলা কি, এটা ভুল বুঝাবুঝি মানুষের মধ্যে হয়। দিন শেষে তো আমরা সবাই হচ্ছে সব টিচারদের সাথে আমাদের সম্পর্ক ভালো, এই আজকে হয়তো কোনো কিছু নিয়ে ভুল হয়েছে, কালকে এটা ঠিক হয়ে যাবে। কিন্তু এটা নিয়ে যদি তোমরা পড়ে থাকো, সমস্যা তো তোমাদের হবে। দেখলাম যে আমাদের কোর্সে তোমরা এইগুলা নিয়ে বেশি চিন্তা করতেছো, তোমাদের না সামনে অ্যাডমিশন পরীক্ষা, এখন এগুলা নিয়ে চিন্তা করো না। ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে, তোমরা যখন বাসায় থাকো, অনেক সময় তো বাবা মার সাথেও তো অনেক সময় অনেক কিছু নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, ঝগড়া হয়, তারপরে ঠিক হয়ে যায় না, এরকম আর কি। আমাদের সবার মধ্যে, সবার সাথে সবারই সম্পর্ক ভালো, সো এইগুলা হয়তো মাঝে মাঝে একটু হতে পারে, আবার এগুলা ঠিক হয়ে যায়। ঠিক আছে, এইগুলো আমাদেরকে তোমরা ধরো হচ্ছে হ্যান্ডেল করতে দাও। সবার সাথেই সম্পর্ক ভালো, সবার সাথেই আমরা, সবার সাথেই সবার সম্পর্ক ভালো, আন্তরিকতার সম্পর্ক থাকে। কিন্তু এই সমস্ত ভুল বুঝাবুঝির কারণে, হ্যাঁ, তোমরা যদি এগুলো নিয়ে মাতামাতি করো, তোমাদের তো ভাই অ্যাডমিশন পরীক্ষা, বুঝছো? এই ভুল বোঝাবুঝি যে আমাদের মাঝে হচ্ছে, এটা 1-2 দিন পরে দেখবা চলেও যাবে, সব ঠিক হয়ে যাবে। তো তোমরা যে 2-4 দিন যে সময়টা নষ্ট করতেছো, তোমরা তো পিছিয়ে যাবা, তাই না? তো এই জন্য এই জিনিসগুলো হচ্ছে যে এগুলা করো না, আমি সবসময় তোমাদেরকে বলি। আর এখানে হচ্ছে আমরা প্রয়াস 3.1, এটা হচ্ছে পেইড কোর্সের ব্যাচ, তো এইখানে তোমাদের কাজ হচ্ছে এইগুলা নিয়ে কাজ করা। ঠিক ঠিক আছে, এইগুলা নিয়ে আসলে মানে বেশি মাতামাতি করার কোনো দরকার নেই। ঠিক আছে, যা হয়েছে 1-2 দিন দেখছো, শেষ, এখন পড়াশোনায় চলে আসো। পরীক্ষার কিন্তু সময় বেশি বাকি নাই, বিপদে পড়ে যাওয়া, সিলেবাস শেষ করতে হবে, আমরা মডেল টেস্ট নিব, তারপরে র্যাপিড ফায়ার নিব টেলিগ্রামে, সেগুলা কেমনে কি করবা এগুলা নিয়ে চিন্তা করো আগে। ঠিক আছে, ভালো মতো পড়ো, তাইলে না ভালো করতে পারবা। তোমরা এগুলা নিয়ে এখন মাথা ঘামায়ও না আপাতত, বিশেষ করে তোমরা অ্যাডমিশন পরীক্ষার্থী, তোমাদের তো আরও সময় নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আসো WH কোশ্চেন। তাহলে যেটা বলতেছিলাম যে WH কোশ্চেন হচ্ছে, তাহলে যেগুলার মধ্যে হচ্ছে W এবং H থাকে, যে হোয়াট, হাউ, হোয়ার, এই যে যে জিনিসগুলো হচ্ছে থাকে, ঠিক আছে, এই জিনিসগুলোর পরে WH কোশ্চেনের পরে তোমার হচ্ছে নর্মালি অক্সিলারি ভার্ব বসে, তারপরে সাবজেক্ট বসে, তারপরে মেইন ভার্ব বসে, তারপরে বাকি অংশ বসে। আমি একটা এক্সাম্পল দিই, যেমন আমরা বলি না, দেখো হাউ আর ইউ ডুইং, বলি না যে কেমন করছো তুমি, বা হাউ আর ইউ ডুইং। দেখো আমি একটা এক্সাম্পল দিই, তাহলেই তুমি বুঝতে পারবা। দেখো, তাহলে দেখো ফার্স্টে WH কোশ্চেন, দেখো WH কোশ্চেনের পরেই কিন্তু ফার্স্ট অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব বসছে, এম, ইজ, আর, ডু, ডাজ,
হ্যাভ, হ্যাজ, এগুলো কিন্তু সবই হচ্ছে ডিড, এগুলো কিন্তু সবই অক্সিলারি ভার্ব। তাহলে দেখো ডাব্লিউএইচ কোশ্চেনের পর অক্সিলারি ভার্ব বসছে, দেন সাবজেক্ট বসছে, দেন মেইন ভার্ব বসছে। এখানে মেইন ভার্ব হচ্ছে ডু, তো টেন্স অনুযায়ী তার সাথে হচ্ছে আইএনজি হয়েছে, ঠিক আছে। তাহলে হাউ আর ইউ ডুইং, দেখছো এটা হচ্ছে স্ট্রাকচার, ডাব্লিউএইচ কোশ্চেনের এটা হচ্ছে তোমার স্ট্রাকচার। যেমন হোয়াট ডু ইউ ডু, আমরা বলি না হোয়াট ডু ইউ ডু, বা হোয়াট ডিড হি ডু, সে কি করেছিল, হোয়াট ডিড হি ডু। তাহলে হোয়াট, তারপরে হচ্ছে ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে ডু, হোয়াট ডিড হি ডু, ঠিক আছে এরকম। তাহলে ডাব্লিউএইচ কোশ্চেনের স্ট্রাকচারটা হচ্ছে ফার্স্টে ডাব্লিউএইচ কোশ্চেন, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে বাকি অংশ যদি হয়। পারবা এগুলো? ওকে, তাহলে এই জিনিসগুলো যদি পারো বা এগুলো নিয়ে যদি তোমাদের মধ্যে যদি আর কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে, তাহলে চলো আমরা একটু দেখি। তাহলে আমরা একটু এটা স্ট্রাকচারটা দেখি। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে বলো, প্রথমে দেখো ইউ অ্যারাইভড হোয়েন, এটা তো জীবনেও হয় না। ইউ অ্যারাইভড হোয়েন বইলে তুমি একটা প্রশ্ন দিয়ে দিলে, ইংলিশে কি এরকম হয়? হয় না। হোয়েন ইউ অ্যারাইভড, তাও হয় না। হোয়েন ইউ হ্যাভ অ্যারাইভড, তাও হয় না। কারণ আমরা কি বলছি যে ডাব্লিউএইচ কোশ্চেনের পরেই অক্সিলারি ভার্ব থাকবে। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে, মানে এই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ। যদি এটা এরকম হইতো হোয়েন হ্যাভ ইউ অ্যারাইভড, হোয়েন হ্যাভ ইউ অ্যারাইভড, তাইলে ঠিক ছিল। কিন্তু এটা তো এরকম নাই, তাহলে এটাও হবে না। তাহলে এগুলো কোনোটাই হবে না, কিন্তু এক নম্বরটা ঠিক আছে। দেখো হোয়েন ডিড ইউ অ্যারাইভ, হোয়েন ডিড ইউ অ্যারাইভ, দেখো ডাব্লিউএইচ কোশ্চেন, তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড বসছে, দেন হচ্ছে সাবজেক্ট, দেন হচ্ছে মেইন ভার্ব হিসেবে অ্যারাইভ বসছে। আর যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, আমি একবার হচ্ছে ডিড ব্যবহার করে ফেলছি, মনে রাখবা পাস্ট টেন্সে একবার ডিড ব্যবহার করে ফেলছি, তার মানে আমি একবার পাস্ট ব্যবহার করে ফেলছি। তাহলে একবার পাস্ট ব্যবহার করলে ডাবল পাস্ট ব্যবহার করা যায় না। তাহলে ডাবল পাস্ট ব্যবহার করা যায় না, তার মানে এখানে অ্যারাইভই থাকবে, আর কিছু হবে না। তাহলে হোয়েন ডিড ইউ অ্যারাইভ, এটা হচ্ছে ঠিক আছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, এখন আসো ডাব্লিউএইচ কোশ্চেন বাদেও যদি প্রশ্নবোধক করা যায়, অনেক সময় কিছু কিছু প্রশ্ন আছে যেখানে হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন থাকে না। ডাব্লিউএইচ বাদেও তোমার মনে করা হচ্ছে কোশ্চেন করা যায়, কিছু কিছু জিনিস আছে মানে যেখানে কোনো ধরনের হচ্ছে তোমার মানে ডাব্লিউএইচ কোশ্চেন থাকে না, সরাসরি অক্সিলারি ভার্ব দিয়েও প্রশ্ন করা হয়। যেমন ধরো তুমি একদিন খুবই গদগদ হয়ে তুমি হচ্ছে জরিনাকে বললা যে জরিনা ডু ইউ লাভ মি। তাহলে এই যে দেখো, একদিন তুমি অত্যন্ত খুশি মনে, তাহলে তুমি জরিনাকে প্রশ্ন করলা ডু ইউ লাভ মি, ঠিক আছে। তাহলে দেখো, নিজেই দেখো, তুমি একটা প্রশ্ন করছো ডু ইউ লাভ মি, তাহলে দেখো প্রথমে তুমি কি ইউজ করছো, এখানে ডু কি ডাব্লিউএইচ কোশ্চেন? ডু তো ডাব্লিউএইচ কোশ্চেন না। ডাব্লিউএইচ কোশ্চেন হচ্ছে যেগুলোতে ডাব্লিউএইচ থাকবে, যেমন হোয়াট, হু, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এগুলো হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন বাদে কেউ যদি প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ইউজ করে, তাহলে এটা শুরুই হবে হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব দিয়ে। এখানে ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, ডু অক্সিলারি ভার্ব। তাহলে মানে সোজা কথা কি, যে দেখো এইমাত্র আমি ডাব্লিউএইচ কোশ্চেনের যে স্ট্রাকচারটা বলছি না, এই স্ট্রাকচারে খালি তুমি ডাব্লিউএইচটা বাদ দাও। ডাব্লিউএইচটা বাদ দিলেই বাকিটাই যে দেখো অক্সিলারি ভার্ব থেকে শুরু করবা, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন বা এক্সট্রা যদি থাকে ওইটা আগে লিখবা। তাহলে কি এখন কি বুঝতে পারতেছো? ব্যাপারটা হচ্ছে এরকম যে ডাব্লিউএইচ কোশ্চেন বাদে তুমি যদি প্রশ্ন করতে চাও কোনো সমস্যা নেই, এই স্ট্রাকচারটাই হবে, খালি তখন ডাব্লিউএইচ কোশ্চেনটা বাদ চলে যাবে, এটা বাদ দিয়ে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করবা, পুরাটা সেম, বাকিটা পুরাটা সেম থাকবে। তাহলে এটাই আমরা কিন্তু এখানে করছি। দেখো ডু ইউ লাভ মি, তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন নাই, তাহলে ওটা বাদ দিয়ে দেখো অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে বাকি অংশ, দেন প্রশ্নবোধক চিহ্ন, শেষ। তাহলে এখানেও সেম। তাহলে দেখো এখন আসো, ডু হি হ্যাজ এ হাউস, এটা হয় না, ঠিক আছে। তুমি বলতে পারো যে এখানে ফার্স্টে ভাইয়া ডু, ডু না, ডু হি হ্যাজ এ হাউস, তুমি এটা দেখেই বুঝতেছো যে এটা আসলে প্রেজেন্ট টেন্সে আছে। তো প্রেজেন্ট টেন্সে থাকলে এটা থার্ড পারসন না, হি হচ্ছে থার্ড পারসন, তাহলে প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন হিসেবে থাকলে ডু হয় না, তখন ডাজ হয়, এই জন্য এটা বাদ। তাহলে এখন তুমি বলতে পারো ভাই এখানে তো ঠিক আছে, দেখেন এই যে প্রেজেন্ট টেন্স ডাজ আছে, থার্ড পারসন, এই জন্য ডাজ আছে, ঠিক আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে ডাজ একবার তুমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে এখানে এস বা ইএস যোগ করে দিছো। দেখো একবার তুমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে এখানে এস বা ইএস যোগ করে দিলে তুমি আর এখানে এস বা ইএস যোগ করতে পারবা না, তার মানে এটা তখন হ্যাজ হবে না, এটা তখন হ্যাভ হওয়া উচিত ছিল, কিন্তু এটা হ্যাজ হবে না, কারণ একবার তুমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে প্রেজেন্ট টেন্স, এই জন্য তুমি হচ্ছে এস বা ইএস যোগ করে দিছো, ডাজ, ডু এর সাথে ইএস যোগ করে দিছো, ডাজ বানায় দিছো। তাহলে একবার এস বা ইএস যুক্ত করলে আর তুমি এক্সট্রা এস বা ইএস যুক্ত করতে পারবা না। একটা সেন্টেন্সে তুমি কয়বার করবা, একটা সেন্টেন্সে তুমি কয়বার হচ্ছে যে ডাজ বলবা, ঠিক আছে। মনে করো জরিনা তোমাকে একসেপ্ট করে না, একটা থাপ্পড় মেরা দিছে উল্টা, তুমি কি তারে আবার যে প্রপোজ করবা? তা তো করবা না, একজনকে কয়বার তুমি প্রপোজ করবা, ঠিক আছে। ব্যাপারটা এরকম হয়েছে। তাহলে এইখানেও সেম,
তাহলে এখানেও সেম, যে ডাজ হি, হ্যাঁ ডাজ হি, তাহলে একবার তুমি এস বাই এস যোগ করে দিছো, তাহলে এখানে তো আর তুমি এস বাই এস যোগ করতে পারবা না, তাহলে এটা হ্যাভ হওয়া উচিত ছিল। সো যেহেতু এখানে হ্যাভ নাই, এই জন্য এটাও হবে না। তাহলে এবার আগে 1 নম্বরটা আগে দেখি, আবার সেম, এই যে ডু হি, এটা তো হবেই না, তাহলে একমাত্র উত্তর হবে বি নম্বরটা, ডাজ হি হ্যাভ এ হাউস। কারণ দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য তুমি এস বা ইএস যুক্ত করছো, তাহলে ফার্স্টে মানে ফার্স্টে হচ্ছে অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। এখানে মেইন ভার্বটা হচ্ছে হ্যাভ, কিন্তু এখন এস বা ইএস যুক্ত করার কারণে এখানে হ্যাভ বসাইছো, এখানে আর হ্যাজ হবে না, ঠিক আছে, হ্যাভ। তাহলে ডাজ হি হ্যাভ এ হাউস, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। দেখো দেখো এখন ইংরেজি গ্রামারে কিছু ভার্ব আছে, যেমন অ্যালাউ, অ্যাডভাইস, কমান্ড, এগুলো রাইট ফর্ম অফ ভার্বসও পড়াইছে। আমি বলছিলাম যে সেন্টেন্স কারেকশন হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসেরই একটা ভাই ব্রাদার, মানে এখানে রাইট ফর্ম অফ ভার্বসও আসবে, টেন্সেরও কিছু জিনিস আসবে, প্রিপোজিশন আসবে, কিছু বানান দিয়েও কিছু ভুল আসতে পারে, মানে সব কিছু মিশ্রিত করে আসলে সেন্টেন্স কারেকশনটা দিয়ে দেয়, ঠিক আছে। যাই হোক, তাহলে দেখো, তাহলে ইংরেজি গ্রামারে কিছু ভার্ব আছে, যেমন অ্যালাউ, অ্যাডভাইস, কমান্ড, কম্পেল, এনাবল, এনকারেজ, ফরবিড, ফোর্স, ইমপ্লোর, তারপরে দেখো ইনডিউস, ইনস্ট্রাক্ট, ইনভাইট, তারপরে হচ্ছে অবলাইজ, অর্ডার, পারমিট, মানে এগুলো একটু দেখবে, এগুলো আমরা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসও পড়াইছি, যে এগুলো বাক্যে ব্যবহৃত হলে বাক্যে গঠনের নিয়ম হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে এই সমস্ত ভার্বগুলো বসে, দেন একটা অবজেক্ট বসে, ঠিক আছে। তারপরে হচ্ছে ইনফিনিটিভের সাথে ইনফিনিটিভ বসে, ভার্বের ইনফিনিটিভ রূপ বসে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কাহিনীটা হচ্ছে যদি সাবজেক্টের পরে ভার্ব হিসেবে লেট, মেক, হ্যাভ এই জিনিসগুলো যদি বসে, তাহলে এরপরে হচ্ছে অবজেক্ট বসে, অবজেক্টের পরে হচ্ছে বেয়ার ইনফিনিটিভ হয়, অবজেক্টের পরে কি হয়, অবজেক্টের পরে হচ্ছে তোমার আলটিমেটলি কি হয়, বেয়ার ইনফিনিটিভ হয়, যে সাবজেক্ট, এরপরে ভার্ব, ভার্বের পরে হচ্ছে অবজেক্ট, তারপরে হচ্ছে তোমার জিনিসটা হচ্ছে ইনফিনিটিভ যদি বসে, তাহলে এই জিনিসটা কি হয়, এই জিনিসটা হচ্ছে তোমার আলটিমেটলি বেয়ার ইনফিনিটিভ হচ্ছে হয়, বেয়ার ইনফিনিটিভ হয়। বেয়ার ইনফিনিটিভ মানে কি, চলো আমরা একটু দেখি। বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে, দেখো ইংলিশ গ্রামারে ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের মূল ফর্ম, টু প্লাস ভার্বের হচ্ছে বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে তোমার কি ইনফিনিটিভ ফর্মটা, যে টু এর পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে, হ্যাঁ টু এর পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে, ওকে। যেমন হি, হি told me to do the work, দেখো he told me to do the work, he told me to do the work, তাহলে দেখো এখানে এই যে এখানে মেইন ভার্ব হচ্ছে ডু, ডু এর আগে একটা টু বসছে, তাহলে টু এর পরে দেখো ভার্বের বেস ফর্ম বসছে বা ভার্বের মেইন ফর্ম বসছে, তাহলে টু এর পরে যদি কোনো কারণে হচ্ছে ভার্বের মেইন ফর্ম বা ভার্বের বেস ফর্ম যদি বসে, তাহলে তো বুঝতেই পারতেছো, হি টোল্ড মি টু ডু দ্য ওয়ার্ক, দ্যাটস ইট, এটাই, আর কিছু না। হি টোল্ড মি টু ডু দ্য ওয়ার্ক, হি টোল্ড মি টু ডু দ্য ওয়ার্ক, তাহলে কি বুঝছো? তাহলে এই জিনিসগুলা হোপফুলি তোমরা বুঝতে পারতেছো। তাহলে এটা হচ্ছে ভার্ব, মানে ভার্বের আগে হচ্ছে টু বসছে, তাহলে ভার্বের হচ্ছে মেইন ফর্ম, মানে টু এর পরে হচ্ছে ভার্বের মেইন ফর্ম বসে, এটাকে বলা হয় ইনফিনিটিভ, তাহলে এটা ইনফিনিটিভ রূপ আর কি। আচ্ছা, কিন্তু বেয়ার ইনফিনিটিভ কি? আচ্ছা, বেয়ার মানে হচ্ছে, বেয়ার মানে বেয়ার ইনফিনিটিভ ফর্ম তাহলে কোনটা? এই বেয়ার ইনফিনিটিভ ফর্ম হচ্ছে এখানে কোনো টু থাকবে না, বেয়ার ইনফিনিটিভ, বেয়ার মানে হচ্ছে নাই বা একটা খালি খালি কিছু একটা, বেয়ার, বেয়ার শব্দের মানে হচ্ছে নাই বা খালি খালি কিছু একটা, তার মানে এখানে টুটা খালি থাকবে, টুটা খালি থাকবে, তার মানে এখানে কোনো টু হবে না, টু হবে না, কিন্তু ভার্বের মূল ফর্ম হবে শুধু। তার মানে দেখো এটা হচ্ছে ইনফিনিটিভ, সেই ইনফিনিটিভ থেকে যদি তুমি টুটাকে সরায় নাও, জাস্ট টুটাকে সরায় নাও, তাহলে যেই জিনিসটা পাবা এটারই তোমার বলা হয় বেয়ার ইনফিনিটিভ, যে টুকে সরায় নিলে তুমি আলটিমেটলি যেই জিনিসটা পাবা সেই জিনিসটাই হচ্ছে তোমার কি, বেয়ার ইনফিনিটিভ, ঠিক আছে। যেমন হি টোল্ড মি ডু দ্য ওয়ার্ক, হি টোল্ড মি, যেমন আসলে তো এটা ডু দ্য ওয়ার্ক হয় না, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি, যে হি লেট মি ডু দ্য ওয়ার্ক, এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। বেয়ার মানে নাই বা খালি, এখানে কি খালি, ইনফিনিটিভ থেকে একটা টুকে খালি করে দেওয়া হয়েছে, টু নাই, শুধু ভার্বের মূল ফর্ম, এটাকেই বলা হয় বেয়ার ইনফিনিটিভ বা খালি ইনফিনিটিভ, মানে টু বাদে যেটা থাকে এটাকে খালি ইনফিনিটিভ বা বেয়ার ইনফিনিটিভ বলে, ঠিক আছে। তাহলে দেখো এটাই বলছে যে সাবজেক্টের পরে যদি ভার্ব হিসেবে লেট, মেক, হ্যাভ
এই জিনিসগুলো যদি বসে এবং এরপরে অবজেক্ট বসলে তারপরে হচ্ছে বেয়ার ইনফিনিটিভ বসে। যেমন এক্সাম্পল দিলেই বুঝবা, হি লেট মি ডু দ্য ওয়ার্ক, হি লেট মি ডু দ্য ওয়ার্ক। দেখো টু বসে নাই, টু বাদ, শুধু ডু বসে, তাহলে হি লেট মি ডু দ্য ওয়ার্ক, তাহলে লেট, মেক, হ্যাভ, এরপরে দেখো হচ্ছে অবজেক্ট হিসেবে হচ্ছে মি বসছে, তারপরে দেখো টু ডু দ্য ওয়ার্ক, টু কিন্তু হয় নাই, তাহলে হি লেট মি ডু দ্য ওয়ার্ক। সেম ভাবে হি মেড মি ওয়ার্ক হার্ড, হি মেড মি ওয়ার্ক হার্ড। দেখো আমি আরেকটা এক্সাম্পল দিই, হি মেড মি ওয়ার্ক হার্ড। তাহলে তুমি নিজেই খেয়াল করো, মেক, হ্যাভ, লেট এগুলার পরে দেখো অবজেক্ট বসতেছে, দেন তারপরে দেখো শুধু সরাসরি ভার্ব বসতেছে, সরাসরি ভার্ব বসতেছে কিন্তু কোনো টু বসতেছে না। তাহলে হি মেড মি ওয়ার্ক হার্ড, টু বসতেছে না, সরাসরি হচ্ছে তোমার ভার্ব বসতেছে, তাহলে বেয়ার ইনফিনিটিভ, তাহলে হি মেড মি ওয়ার্ক হার্ড। ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে? তাহলে পারা উচিত। তাহলে বলো আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট সেন্টেন্স। এখানে ইনকারেক্ট সেন্টেন্স কোনটা? দেখো আগে দেখো, মাই ফাদার অ্যালাউড মি টু ইউজ হিজ কার, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, মানে ঠিক আছে বলতে এই সেন্টেন্স ঠিক আছে, সরি সেন্টেন্স ঠিক আছে। এখানে ইনকারেক্ট বলছে, ডু ইউ ওয়ান্ট মি টু কাম উইথ ইউ, দেখো এটাও ঠিক আছে। এখানে আসলে একটু ভুল বলতে কি এটা তুলতে ভুল করছে, এখানে প্রশ্নবোধক চিহ্নই হবে, সমস্যা নাই। তাহলে দেখো প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের মূল ফর্ম, বাকি সব কিছু ঠিক আছে। তারপরে হোয়াট ডু ইউ অ্যাডভাইস মি টু ডু, এটাও কিন্তু ঠিক আছে। WH কোশ্চেন, তারপরে দেখো অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, তারপরে বাকি অংশ ঠিক আছে। কিন্তু এখানে ঠিক নাই হচ্ছে সি নম্বরটা। কেন? দেখো হট ওয়েদার মেক্স মি টু ফিল টায়ার্ড, হয় না, এইমাত্র আমরা পড়ছি যে লেট, মেক, হ্যাভ এগুলা থাকলে এরপরে বেয়ার ইনফিনিটিভ হয়, মানে খালি ইনফিনিটিভ হয়, মানে সেখানে টু হবে না। কিন্তু এখানে মেক্স এর পরে সে টু ফিল ইউজ করছে, টুটা হবে না। এটার অ্যাকচুয়াল উত্তর হওয়া উচিত ছিল হট ওয়েদার মেক্স মি ফিল টায়ার্ড, তো এখানে টুটা হবে না, এই জন্য এটা হচ্ছে ইনকারেক্ট আর কি, ঠিক আছে? ওকে, তারপরে দেখো এই যে সেম ভাবে যে কজেটিভ ভার্ব, কজেটিভ ভার্ব কি? আচ্ছা এটাও তোমাদেরকে আমরা পড়াইছি রাইট ফর্ম অফ ভার্বসে। কজেটিভ ভার্ব হচ্ছে যে সাবজেক্ট নিজে কাজ করতেছে না, আরেকজনকে দিয়ে করাচ্ছে। ওই যে বাংলা গ্রামারে আমরা পড়ছি না যে প্রযোজক কর্তা যে সে নিজে কাজ করতেছে না, আরেকজনকে দিয়ে করাচ্ছে। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, একটা এক্সাম্পল ছিল বাংলা গ্রামারে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মানে সে নিজে দেখতেছে না, আরেকজনকে দিয়ে দেখাচ্ছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মানে এইরকম আর কি ব্যাপারটা, ঠিক আছে? তাহলে পজিটিভ ভার্ব হিসেবে হচ্ছে তোমার গেট, এবং পজিটিভ ভার্ব হিসেবে হচ্ছে তোমার আলটিমেটলি হচ্ছে গেট এবং হ্যাভ ব্যবহৃত হয়। মানে সেই ক্ষেত্রে বুঝতেই পারতেছো যে তোমার দুটি নিয়ম হচ্ছে তোমার প্রযোজ্য, ঠিক আছে? তাহলে পজিটিভ ভার্ব হিসেবে তোমার আলটিমেটলি হচ্ছে গেট এবং হ্যাভ ব্যবহৃত হয়, তখন হচ্ছে তোমার দুইটা নিয়ম প্রযোজ্য। এদের পরে হচ্ছে তোমার কমপ্লিমেন্ট হিসেবে যদি কোনো পার্সনকে বোঝায় তখন গেটের ক্ষেত্রে হচ্ছে ভার্ব ইনফিনিটিভ হয়, আর হ্যাভের ক্ষেত্রে হচ্ছে বেয়ার ইনফিনিটিভ হয়। তাহলে কি বুঝতে পারতেছো যে পজিটিভ ভার্ব হিসেবে তোমার আলটিমেটলি কি হয়? পজিটিভ ভার্ব হিসেবে যদি কোনো কারণে গেট এবং হ্যাভ ব্যবহৃত হয় তখন দুইটা নিয়ম হচ্ছে প্রযোজ্য হয়। কমপ্লিমেন্ট হিসেবে যদি কোনো পার্সন বসে তখন গেটের ক্ষেত্রে হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্ম হয়, আর যদি হ্যাভের ক্ষেত্রে হচ্ছে বেয়ার ইনফিনিটিভ হচ্ছে তোমার ফর্ম হয়, ঠিক আছে? আমি দেখাচ্ছি, এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। যেমন হি গট দ্য ওয়ার্ক। আচ্ছা আমরা কি বলছি যে পজিটিভ ভার্ব মানে সাবজেক্ট নিজে কাজ করবে না, আরেকজনকে দিয়ে করাচ্ছে বা করিয়ে নিচ্ছে, এরকম বুঝায়। তাহলে হি গট দ্য ওয়ার্ক, তাহলে গটের পরে এটা গটের পরে দেখো তো দ্য ওয়ার্ক আসছে, বলো এটা কোন ধরনের অবজেক্ট? কাজটি, দ্য ওয়ার্ক হচ্ছে এখানে কাজটি, তাহলে কাজটি হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। তাহলে গটের পরে যদি কোনো কারণে বস্তুবাচক অবজেক্ট বসে এরপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, অর্থাৎ ডান হয়। তাহলে হি গট দ্য ওয়ার্ক ডান, হি গট দ্য ওয়ার্ক ডান, এই জিনিসটা হচ্ছে হয়। তাহলে এই নম্বরটা হি গট দ্য ওয়ার্ক ডান, ঠিক আছে? পারা যাবে, ওকে। কিন্তু যদি এখানে এরকম হইতো হি গট মি, আমি দুইটা এক্সাম্পল দিই তাহলে তোমরা এই রুলসটা বুঝতে পারবা। হি গট মি, তারপরে হয়তো ডু দ্য ওয়ার্ক। দেখছো এটাই হচ্ছে কাহিনী, যে দেখো পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব মানে হচ্ছে মানে নিজে কাজ করতেছে না, আরেকজনকে দিয়ে করাচ্ছে। তাহলে দেখো হি গট মি, সে আমাকে দিয়ে কাজটা করালো, এটার মানে হচ্ছে সে আমাকে দিয়ে কাজটা করালো, যাই হোক। তাহলে দেখো এখানে পজিটিভ ভার্ব হিসেবে গট বসছে, এই গটের পরে দেখো
মি বসছে একটা অবজেক্ট, মি কোন ধরনের অবজেক্ট বলো তো? ব্যক্তিবাচক অবজেক্ট, আমাকে, আমি একটা ব্যক্তি, তাহলে আমাকে ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে পজিটিভ ভার্বের পরে যদি এরকম ব্যক্তিবাচক অবজেক্ট বসে, এরপরে হচ্ছে বেয়ার ইনফিনিটিভ হয়। বেয়ার ইনফিনিটিভ কি অলরেডি তুমি জানো, যে খালি ইনফিনিটিভ, মানে টু হবে না, শুধু ভার্বের মূল ফর্ম হবে। টু হবে না, কিন্তু শুধু ভার্বের কি হবে? মূল ফর্ম হবে, বেয়ার ইনফিনিটিভ। তাহলে হি গট মি ডু দ্য ওয়ার্ক যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয়। কিন্তু এখানে কিন্তু গটের পরে কোনো ব্যক্তিবাচক অবজেক্ট হয় না, এখানে বস্তুবাচক অবজেক্ট হয়েছে, দ্য ওয়ার্ক মানে কাজটি, যেটা একটা বস্তু। তাহলে হি গট দ্য ওয়ার্ক, তাহলে একটা বস্তুবাচক অবজেক্ট। তাহলে ডান, হি গট দ্য ওয়ার্ক ডান, বস্তুবাচক অবজেক্ট। বুঝতেই পারতেছো? তাহলে গটের পরে হচ্ছে তোমার যদি বস্তুবাচক যদি অবজেক্ট হয়, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে হি গট দ্য ওয়ার্ক ডান। বুঝছো? তাহলে পজিটিভ ভার্বের পরে বস্তুবাচক অবজেক্ট হইলে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এই জন্য ডান হয়েছে। আর গটের মানে পজিটিভ ভার্বের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয় তাহলে বেয়ার ইনফিনিটিভ হয়। ঠিক আছে, এটাই বুঝাইছে, একবার ইজি। এগুলো প্র্যাকটিস করতে হবে। ইংলিশ গ্রামারটা হচ্ছে কিসের মতো জানো? ইংলিশ গ্রামারটা হচ্ছে অঙ্কের মতো। সো তুমি যত বেশি প্র্যাকটিস করবা তুমি তত ভালো করবা আর কি, অঙ্কের মতো আর কি। একটু প্র্যাকটিস করবা তাহলেই ভালো করবা। আচ্ছা, এবার আসো, সাধারণত রিলেটিভ প্রোনাউন এবং তার পরবর্তী ভার্বটি পূর্ববর্তী ওয়ার্ড অনুসারে হয়। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন এবং তার পরবর্তী ভার্বটা তার আগের শব্দ অনুযায়ী হচ্ছে হয়, নাউন বা প্রোনাউন অনুযায়ী হয়। আচ্ছা, আগে আমাকে বলো যে রিলেটিভ প্রোনাউন কোনটা? রিলেটিভ প্রোনাউন হচ্ছে যেই প্রোনাউনগুলা রিলেশন তৈরি করে দেয়, সম্পর্ক তৈরি করে দেয়, রিলেশন তৈরি করে দেয় বা সম্পর্ক তৈরি করে দেয় যেই প্রোনাউনগুলা, সেগুলোকে রিলেটিভ প্রোনাউন বলে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে, দ্য ম্যান ওয়াজ টল হু স্টোল মাই ব্যাগ। দ্য ম্যান, আচ্ছা এখানে সঠিক উত্তরটা আসলে হচ্ছে সি নম্বরটা। আগে সি নম্বরটা সঠিক উত্তর ধরে আমি তোমাদেরকে বলি। যেমন ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম। দেখো দেখো একটু এই এক্সাম্পলটা দিই। ইট ইজ আই who am to blame। তাহলে it is I who am to blame। আচ্ছা, এই ক্ষেত্রে খেয়াল করো যে এটা হচ্ছে আমি, যাকে আসলে দোষ দেওয়া উচিত। তাহলে it is I who am to blame। তাহলে it is I who am to blame। তাহলে দেখো, এটা হচ্ছে আমি, যাকে হচ্ছে তোমার কি করা উচিত? যাকে হচ্ছে তোমার দোষ দেওয়া উচিত। ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, তো এই ক্ষেত্রে খেয়াল করো যে ইট ইজ আই এর সাথে এই পুরো অংশটার সম্পর্ক তৈরি করতে হচ্ছে এই যে এইটা, মানে এই হু, এই শব্দটা এই আই এর সাথে বাকি জিনিসটার সম্পর্ক তৈরি করছে, যে আমার মানে এখানে দোষ আছে। ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম, মানে আমার এখানে, মানে আমাকে ব্লেম করা উচিত বা আমারই এখানে আসলে দোষ আছে, এরকম একটা অর্থ বোঝাচ্ছে। তাহলে দেখো, এই আই শব্দের সাথে এই অ্যাম টু ব্লেম এটাকে কানেকশন করতে হচ্ছে আসলে হু। তাহলে এই প্রোনাউনটা, এই রিলেটিভ প্রোনাউনটা এই আই এর সাথে আসলে এই জিনিসটাকে হচ্ছে কানেকশন করছে। তাহলে এটার সাথে এটাকে সম্পর্ক করে দিছে, রিলেশন করে দিছে, এই জন্য হু এখানে রিলেটিভ প্রোনাউন, যে ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো হোপফুলি হচ্ছে আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, এখন রিলেটিভ প্রোনাউনের পরে দেখো, রিলেটিভ প্রোনাউনের পরে যেই ভার্বটা বসবে, এখানে এম হচ্ছে ভার্ব, রিলেটিভ প্রোনাউনের পরে যেই ভার্বটা বসবে সেই ভার্বটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যেই শব্দটা বসছে, ঠিক আগে যে নাউন বা প্রোনাউন বসছে তার অনুযায়ী হচ্ছে বসে। এটাই আমি বলার চেষ্টা করতেছি। তুমি তো এটা বুঝতেছো যে আয়ের সাথে এখানে বাকি অংশটা রিলেশন তৈরি করে দিচ্ছে হু, এই জন্য হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখন রিলেটিভ প্রোনাউনের পরে যেই ভার্বটা বসে, এই ভার্বটা হচ্ছে ঠিক রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউন বসছে সে অনুযায়ী বসে। রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে বসছে আই, তাহলে আই অনুযায়ী হচ্ছে তোমার এখানে না মানে বসবে আর কি। তাহলে আয়ের পরে কি হয়? এম হয়, এই জন্য হু এর পরে এম হয়েছে। ঠিক আছে, সেম ভাবে দেখো, দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল, এটাই হবে, কারণ এখানে হু দিয়ে এই দ্য ম্যানের সাথে বাকি অংশটাকে যুক্ত করছে, হু স্টোল মাই ব্যাগ। আচ্ছা, তাহলে এখানে হু এর আগে হচ্ছে দ্য ম্যান বসছে, তাহলে হু এর পরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা হচ্ছে এই সাবজেক্ট অনুযায়ী বসবে। তাহলে দ্য ম্যান স্টোল মাই ব্যাগ, মানে দ্য ম্যানের পরে তো স্টোলই বসবে, সমস্যা নেই। তাহলে এই জন্য এখানে হয়েছে দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল, মানে যেই মানুষটা আমার ব্যাগ চুরি করেছে সে লম্বা ছিল আর কি। ঠিক আছে, পারবা। লেটের পরে কোনো প্রোনাউন আসলে সবসময় সেটা হচ্ছে অবজেক্টিভ ফর্মে হয়, মানে লেটের পরে যদি কোনো প্রোনাউন বসে সবসময় সেই প্রোনাউনটার অবজেক্টিভ ফর্ম হয়। যেমন দেখো, তুমি সখিনাকে বলতেছো লাভ মি, আমাকে ভালোবাসো,
তাহলে দেখো এই যে লাভের পরে তুমি কি কখনো বলো লাভ আই? লাভ আই না, তুমি বলো যে লাভ মি, আমাকে ভালোবাসো। তাহলে এই যে এটার পরে তুমি যে মি, এই মিটা হচ্ছে একটা প্রোনাউন, কিন্তু এটা প্রোনাউনের কোন রূপ? এটা হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। একটা প্রোনাউনের দুইটা ফর্ম আছে নর্মালি, সাবজেক্টিভ ফর্ম আর একটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্টিভ ফর্ম হলো সেন্টেন্সের অবজেক্ট হিসেবে বসে। যেমন আই লাভ ইউ, তাহলে এখানে আই হচ্ছে কি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসছে, তার মানে আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। এখন তুমি বলতেছো ইউ শুড লাভ মি, তাহলে এখানে মিটা সেন্টেন্সের অবজেক্ট হিসেবে বসছে, তার মানে মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তাহলে আই হলো সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তাহলে যদি তাই হয়, তাহলে এখানে বলছে লেটের পরে যদি কোনো প্রোনাউন আসে, এই প্রোনাউন সর্বদা হচ্ছে তার অবজেক্টিভ ফর্মে হচ্ছে বসে। যেমন লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেসেস, যে তুমি এবং তাকে সাক্ষী হতে দাও। তুমি এবং তাকে মানে তুমি তোমাকে এবং তাকে সাক্ষী হতে দাও, এরকম কিছু একটা। তাহলে লেটের পরে সবসময় অবজেক্ট ফর্ম বসে। এখন ইউ হচ্ছে এমন একটা প্রোনাউন যেটার সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম সেম। ইউ এর সাবজেক্টিভ ফর্ম যে ইউ শুড লাভ মি, এখানে ইউ হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। আবার তুমি বলতেছো আই লাভ ইউ, এখানে ইউ হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তাহলে ইউ এর সাবজেক্টিভ এবং অবজেক্টিভ দুই ফর্মে সেম। বাট আমরা যেটা বলতেছি যে লেটের পরে যদি কোনো প্রোনাউন বসে, সেই প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। তো ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ, তাহলে লেট ইউ অ্যান্ড হিম। হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, তাহলে লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেসেস, এটা হচ্ছে সঠিক উত্তর। বাকিগুলো হবে না। লেট হি, হি হচ্ছে অবজেক্টিভ ফর্ম না, হি কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে, যে হি ইজ ডুইং দিস, হি কিন্তু সাবজেক্টিভ ফর্ম। সো লেটের পরে কখনো প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয় না, এই জন্য এটা বাদ। এই জন্য এই যে লেটের পরে হি বসছে বাদ, এই জন্য এটা বাদ। একমাত্র উত্তর হচ্ছে এটা, অবজেক্টিভ ফর্ম। দেখছো, বুঝে পড়লে কিন্তু ইংলিশ গ্রামার সহজ, এবং এটা অঙ্কের মতো প্র্যাকটিসও করতে হবে। আচ্ছা, এখন কিছু কিছু ওয়ার্ডের সাথে মানে একই সেন্টেন্সে হচ্ছে তোমার কিছু কিছু শব্দের সাথে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে। সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হচ্ছে তোমাকে কি করতে হবে? সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে তোমাকে একটু কষ্ট করে হচ্ছে মুখস্থ করতে হবে। ঠিক আছে, মুখস্থ করতে হবে, এবং এটা আলটিমেটলি হচ্ছে তোমাকে দুইবার ইউজ করতে হবে। যেমন ফেইথ, ফেইথ হচ্ছে এমন একটা শব্দ যার সাথে সবসময় ইন হয়। ফেইথের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে সবসময় ইন হয়, ফেইথ ইন। আবার হোপ হচ্ছে এমন একটা শব্দ, এই হোপের পরে হচ্ছে ফর হয়, হোপের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ফর হয়। সো তুমি যদি কোনো একটা সেন্টেন্সে ফেইথ ইউজ করতে চাও আবার হোপ ইউজ করতে চাও, তাহলে ফেইথের পরে তোমাকে ইন দিতে হবে, আবার হোপের পরে তোমাকে হচ্ছে ফর দিতে হবে। তাহলে শি হ্যাড ফেইথ ইন অ্যান্ড হোপস ফর দ্য ফিউচার, এটাই হচ্ছে সঠিক উত্তর। কারণ ফেইথের পরে ইন হবে এবং হোপসের পরে ফর হবে। তাহলে এখানে একমাত্র এক নম্বরটাই ঠিক আছে, যে শি হ্যাড ফেইথ ইন অ্যান্ড হোপস ফর দ্য ফিউচার। ঠিক আছে, পারবা। এবার দেখো, তোমাদের জন্য আমরা আরও লিখছি যে কোনো সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ ইন্টারোগেটিভ ক্লজ অ্যাড করতে চাইলে তা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন অনুসারে হয়। সাবঅর্ডিনেট ক্লজটা কি? সাবঅর্ডিনেট মানে হচ্ছে সাব মানে কারো, অর্ডিনেট মানে বাধ্য। সাব মানে কারো আন্ডারে থাকা, মানে কারো আন্ডারে হচ্ছে বাধ্য থাকা। তোমরা জানো যে সাব শব্দের মানে হচ্ছে নিচে, এটা বায়োলজিতেও পড়ছো। সাব শব্দের মানে নিচে, নিচে মানে বলতে বোঝাচ্ছে কারো আন্ডারে থাকা। নিচে মানে এটা কিন্তু আরেকটা অর্থ বোঝায় যে আমি কারো আন্ডারে আছি। আর অর্ডিনেট মানে বাধ্যগত, তাহলে সাবঅর্ডিনেট শব্দের মানে হচ্ছে বাধ্যগত থাকা, কারো আন্ডারে হচ্ছে বাধ্যগত থাকা। আচ্ছা, এখন সাবঅর্ডিনেট ক্লজটা কি আমি একটু তোমাকে বলি। যেমন আই নো, দেখো হোয়ার হি লিভস, আই নো হোয়ার হি লিভস, আমি একটু এটা দিয়ে বুঝাই যে সে কোথায় বাস করে তা আমি জানি, বা আমি জানি সে কোথায় বাস করে। আচ্ছা, তাহলে ব্যাপারটার মধ্যে দেখো এই সেন্টেন্সটার মধ্যে দুইটা ক্লজ আছে। আচ্ছা, ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, দেখো উপরে লিখে রাখছি, ক্লজ শব্দের মানে হচ্ছে বাক্যের অংশ। তাহলে এই সেন্টেন্সের মধ্যে দুই ধরনের ক্লজ আছে। একটা ক্লজ হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ, এই যে আই নো, এটা হচ্ছে এই সেন্টেন্সের হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ, মানে এটা প্রিন্সিপাল বাক্যাংশ। মানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যেই ক্লজটা আলাদাভাবে যদি তুমি বসাও তারপরও সে অর্থ প্রকাশ করতে পারে, সেটাকে প্রিন্সিপাল ক্লজ বলে। যেমন তুমি এখান থেকে আলাদা করে যদি বলো আই নো ইট, আই নো, আমি জানি, আই নো, এটাও কিন্তু একটা অর্থ হয়। তাহলে প্রিন্সিপাল ক্লজটাকে তুমি যদি সেন্টেন্স থেকে আলাদা করে যদি বসাও তারপরও সেটা একটা অর্থ প্রকাশ করতে পারে। যেমন আই নো, এর আলাদা করে যদি বসাও আই নো, এর মানে হলো আমি জানি, অর্থ প্রকাশ হয়। তাহলে যেটা আলাদা করে বসাইলেও অর্থ প্রকাশ করতে পারে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা প্রধান বাক্যাংশ। আর হোয়ার হি লিভস, সে কোথায় বাস করে,
সেটা আমি জানি, মানে এই পুরো সেন্টেন্সটার মানে হচ্ছে সে কোথায় বাস করে তা আমি জানি। কিন্তু এখন ধরো এই হোয়ার হি লিভস এই অংশটাকে যদি আমি আলাদা করি যে সে কোথায় বাস করে বা সে যে কোথায় বাস করে, এটার মানে হচ্ছে সে যে কোথায় বাস করে, এটা কিন্তু একটা স্বাধীন অর্থ প্রকাশ করতে পারছে না। তুমি যদি আমাকে বলো যে ভাইয়া একটা কথা বলতেছো, সে যে কোথায় বাস করে, তুমি থেমে গেলা, আমি বললাম সে যে কোথায় বাস করে, এরপরে কি, এরপরে কি বলো, এরপরে কি হইলো, কোথায় বাস করে, তাহলে তার মানে কি সে যে কোথায় বাস করে এইটুকু অংশকে তুমি যদি আলাদা করে ফেলো, এটা পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না। তার মানে এইটুকু অংশ পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না। তার মানে এই ক্লজটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভরশীল বা প্রিন্সিপাল ক্লজের উপরে সে বাধ্যগত। তাহলে এই ক্লজটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভরশীল বা প্রিন্সিপাল ক্লজের উপরে বাধ্যগত। এই জন্য এই ক্লজটাকে তোমার বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, এই জন্য এই ক্লজটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। হোয়ার হি লিভস, যে সে যে কোথায় বাস করে, তাহলে এটা আলাদা করে অর্থ প্রকাশ করতে পারে না, এই জন্য এটারে তোমার বলা হয় হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ বা হচ্ছে তোমার কি বলবো আমি আর, এটা হচ্ছে নির্ভরশীল ক্লজ। তাহলে এটা অর্থ প্রকাশ করার জন্য কার উপর নির্ভরশীল, প্রিন্সিপাল ক্লজের উপরে হচ্ছে নির্ভরশীল অর্থ প্রকাশ করার জন্য। এই জন্য হোয়ার হি লিভস এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, পারা উচিত। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো যদি আমরা পারি তাহলে তো হোপফুলি বুঝতেই পারতেছো যে তাহলে এখন বলতেছে যে সাবঅর্ডিনেট ক্লজে যদি ইন্টারোগেটিভ ক্লজ ইউজ করতে হয়, মানে সাবঅর্ডিনেট ক্লজটাকে যদি আমি ইন্টারোগেটিভ ক্লজের মতো বানাইতে চাই, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটাকে সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সে বানাইতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে বানাইতে হবে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের মূল ফর্ম বসবে। আমরা তো তাই করছি, দেখো হোয়ার হি লিভস আমরা কিন্তু এখানে লিখি নাই আই নো হোয়ার ডাজ হি লিভ, এটা কিন্তু আমরা বলি নাই। এখানে অ্যাকচুয়াল সেন্টেন্সটা হবে আই নো হোয়ার হি লিভস। তার মানে এটা সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজের মাধ্যমে তুমি যদি কোনো প্রশ্ন করতে চাও, যাই করতে চাও না কেন, এই সাবঅর্ডিনেট ক্লজ অংশটা সবসময় তোমার কি হবে, এটা সবসময় অ্যাসার্টিভ রূপে থাকবে। অর্থাৎ এখানে প্রশ্ন করতে চাইলেও তুমি প্রশ্ন করার নিয়ম কি, প্রথমে অক্সিলারি ভার্ব হয়, তারপরে সাবজেক্ট হয়, তারপরে মেইন ভার্ব হয়, নিয়ম তো এইটাই। কিন্তু তুমি যদি সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে প্রশ্ন করতে চাও তাহলে তোমাকে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে। তখন আর এটা ইন্টারোগেটিভ ফর্মে বানানো যাবে না। তুমি প্রশ্ন করতেছো কোনো সমস্যা নাই, কিন্তু এটাকে ইন্টারোগেটিভ বানানো যাবে না, এটাকে অ্যাসার্টিভে তৈরি করতে হবে যদি সাবঅর্ডিনেট ক্লজের অংশটা। এই জন্য দেখো হোয়ার ডাজ হি লিভ আমি কিন্তু লিখি নাই, আমি লিখছি হোয়ার হি লিভস। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে প্রথমে সাবজেক্ট তারপরে ভার্বের মূল ফর্ম। তাহলে এই জিনিসটাও এখানে হচ্ছে আমরা অ্যাপ্লাই করব যে ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ। দেখো এই সেন্টেন্সটা কেন ভুল, এক নম্বর সেন্টেন্সটার দিকে তাকাও যে এটা কেন ভুল। দেখো এখানে তুমি দুইবার প্রশ্ন করছো, একবার তুমি বলছো ডু ইউ নো, আবার সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে এই পুরাটা, এটারও তুমি আরেকবার প্রশ্ন করছো, ডাবল প্রশ্ন তো হয় না, এই জন্য এটা হবে না। এখানে দেখো ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, সেম ডাবল প্রশ্ন, হবে না। ডু ইউ নো হি লিভস হোয়ার, এটাও হবে না। এটার অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে ডু ইউ নো হোয়ার হি লিভস, কারণ তুমি অলরেডি প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এটা, এই প্রিন্সিপাল ক্লজে তুমি অলরেডি প্রশ্ন করে ফেলছো। প্রিন্সিপাল ক্লজে যেহেতু একবার প্রশ্ন করে ফেলছো, তোমার সাবঅর্ডিনেট ক্লজে আর প্রশ্ন করার দরকার নাই। তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে তৈরি করতে হবে, অর্থাৎ প্রথমে সাবজেক্ট তারপরে ভার্বের মূল ফর্ম। তাহলে হোয়ার হি লিভস এটাই হবে। তাহলে ডু ইউ নো হোয়ার হি লিভস, ঠিক আছে, বুঝতেছো? এইগুলা কিন্তু মাথায় রাখতে হবে। কিছু ল্যাটিন কম্পারেটিভ শব্দ আছে যেমন জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, এগুলার পূর্বে হচ্ছে মানে এই সমস্ত শব্দের পরে, পূর্বে না আসলে এই সমস্ত শব্দের পূর্বে মোর হয় না, ঠিক আছে, এই সমস্ত শব্দের পূর্বে কোনো মোর হয় না এবং পরে হচ্ছে দেন না হয়ে টু বসে। তাহলে জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র এই সমস্ত ল্যাটিন ভাষা থেকে এই সমস্ত শব্দগুলো আসছে। কম্পারেটিভ শব্দ মানে তুলনা করা অর্থে বোঝায়। এই সমস্ত শব্দের পূর্বে কখনো মোর হয় না এবং এই সমস্ত শব্দের পরে হচ্ছে সবসময় টু বসে। যেমন আই অ্যাম সিনিয়র টু রহিম, আই অ্যাম সিনিয়র টু রহিম, এটা হবে। কখনোই হবে না যে আই অ্যাম মোর সিনিয়র টু রহিম, হবে না। বা আই অ্যাম মোর সিনিয়র দ্যান রহিম, তাও হবে না। এই সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র এগুলার পূর্বে কোনো মোর হবে না, আবার এগুলার পরে হচ্ছে অলওয়েজ টু হবে। তাহলে আই অ্যাম সিনিয়র টু রহিম, এটা হচ্ছে ঠিক আছে। আচ্ছা, এখন আসো ফাঁসি দেওয়া অর্থে হ্যাং। হ্যাং এমন একটা শব্দ, হ্যাং হচ্ছে এমন একটা শব্দ, এই শব্দটার দুইটা অর্থ আছে। দেখো হ্যাংয়ের দুইটা অর্থ আছে, একটা হচ্ছে ফাঁসি দেওয়া, ফাঁসি দেওয়া অর্থ হ্যাং বোঝায়, আবার হ্যাং মানে হচ্ছে কোনো কিছু ঝুলানো। যাও মনে করো তুমি একটা কাপড় ঝুলাবা, বা তুমি মনে করো হচ্ছে একটা ঘড়ি ঝুলাবা, একটা ঘড়ি মনে করো ঝুলা দিবা দেয়ালে, এটাও হ্যাং।
তাহলে হ্যাংয়ের দুইটা অর্থ আছে, একটা হচ্ছে ফাঁসি দেওয়া আর একটা হচ্ছে কোনো কিছু বস্তুকে ঝুলানো, কাপড় ঝুলানো, ঘড়ি ঝুলানো, এগুলো হচ্ছে হ্যাং। ঠিক আছে, কিন্তু এই জিনিসটার যখন পাস্ট এবং পাস্ট পার্টিসিপল যখন ফর্ম হয়, ঠিক আছে, এই জিনিসটার পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে ফাঁসি দেওয়া অর্থে, ফাঁসি দেওয়া অর্থে পাস্ট পার্টিসিপল ফর্মটা হয়ে যায় হচ্ছে হাংড, ফাঁসি দেওয়া অর্থে। আর যদি ঝুলানো অর্থে তখন পাস্ট পার্টিসিপল ফর্ম হয় হচ্ছে হাং। বুঝছো, মানে দুইটারই প্রেজেন্ট ফর্ম সেম। হ্যাং মানে ফাঁসি দেওয়া, হ্যাং মানে ঝুলানো, এখানে কোনো সমস্যা নেই। সমস্যাটা হয় হচ্ছে পাস্ট পার্টিসিপলে এসে। পাস্ট পার্টিসিপলে যেটা ফাঁসি দেওয়া সেই হ্যাংটা তখন হয়ে যায় হ্যাংড, আর যেটা ঝুলানো সেই হ্যাংটা তখন হয়ে যায় হাং। তো এটা মনে রাখার টেকনিকটা দেখো, ফাঁসির দড়ি, ফাঁসি দিতে দড়ি বেশি লাগে, তাহলে দড়ি বেশি, এই জন্য ফাঁসি দেওয়ার জন্য এই পাস্ট পার্টিসিপল ফর্মটা বেশি বড় হয়। ওই যে দড়ি বেশি, দড়ি বড়, এই জন্য এটাও বড়। আর কাপড় ঝুলাইতে বা মনে করো হচ্ছে তোমার কি বলে ঘড়ি ঝুলাইতে অত বড় দড়ি লাগে না, তাহলে দড়ি কম লাগে, তার মানে ছোট হবে হাং, ছোট হাং। তাহলে ফাঁসি দিতে দড়ি বেশি, এই জন্য হ্যাংড বড় শব্দ, আর ঝুলাইতে হচ্ছে দড়ি কম লাগে, এই জন্য ছোট শব্দ হাং, পাস্ট পার্টিসিপলে। বাট এগুলোর প্রেজেন্ট ফর্ম কিন্তু সেম, হ্যাং, দুইটাই প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাং। তাহলে বলো হি হ্যাড বিন হাংড ফ্রম মার্ডার, এটা তো হবেই না, হাংড হয় না, হাং হয় না, হাংড হয় না, বুঝতেই পারতেছো, ফাঁসি দেওয়ার অর্থে হ্যাংড হয়। তাহলে হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, তাকে হত্যাকাণ্ডের জন্য ফাঁসিতে ঝুলানো হলো, হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। ঠিক আছে, তাহলে হুইচ ওয়ান, তাহলে হুইচ ওয়ান ইজ কারেক্ট, তাহলে হুইচ ওয়ান ইজ কারেক্ট, তাহলে এটা একটু খেয়াল করো, হুইচ ওয়ান ইজ কারেক্ট। তাহলে সেই ক্ষেত্রে দেখো, ও আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, যদি কোনো জাহাজ ডুবে যায় বা কোনো জিনিস যদি ডুবে যায় তাহলে সিঙ্ক ভার্বটা বসে, সিঙ্ক। যদি কোনো জাহাজ ডুবে যায় বা কোনো কিছু ডুবে যায় তাহলে সেখানে হচ্ছে সিঙ্ক বসে। তাহলে জাহাজ ডুবে গেলে বা অন্য কোনো সমস্যা হলে সেখানে হচ্ছে সিঙ্ক বসে। আর যদি কোনো মানুষ ডুবে যায় তাহলে ড্রন বসে, মানুষ ডুবে গেলে। তাহলে জাহাজ ডুবে গেলে সিঙ্ক হয়, আর মানুষ ডুবে গেলে ড্রন হয়। যেমন দ্য টাইটানিক স্যাঙ্ক ইন 1912, যে 1912 সালে টাইটানিক ডুবে গিয়েছিল। দ্য টাইটানিক স্যাঙ্ক ইন 1912, টাইটানিক হচ্ছে জাহাজ, তাহলে দ্য টাইটানিক স্যাঙ্ক ইন 1912। ঠিক আছে, ওকে। আর ড্রন হচ্ছে মানুষ যদি ডুবে যায়, তাহলে দ্য ম্যান ওয়াজ ড্রন্ড, মানুষটা ডুবে গিয়েছিল, তখন দেখো ড্রন্ড হয়, তখন আর সিঙ্ক হয় না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন এই সিঙ্কের তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন আসলে এখানে বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট। তাহলে দ্য শিপ, জাহাজ ডুবে গেলে সবসময় সিঙ্ক ভার্ব বসে, ড্রন্ড তো হবেই না, বাদ। তাহলে দ্য শিপ সাঙ্ক ইন দ্য ওশন, এটাও হবে না, কারণ সিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে স্যাঙ্ক, সিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে স্যাঙ্ক, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সাঙ্ক। তাহলে সরাসরি কখনো সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয় না, হয় পাস্ট ফর্ম হইতো। এখানে স্যাঙ্ক হইলে ঠিক ছিল, যে দ্য শিপ স্যাঙ্ক ইন দ্য ওশন, হবে না, কিন্তু এটা সাঙ্ক দেওয়া আছে, এই জন্য এটা হবে না। তারপরে দ্য শিপ গোজ আন্ডার দ্য ওশন, এটাও হবে না, লাস্টেরটা হবে দ্য শিপ ওয়াজ সাঙ্ক ইন দ্য ওশন, এটা ঠিক আছে। এটা প্যাসিভ ভয়েস করছে। প্যাসিভ ভয়েসে আমরা জানি যে প্রথমে সাবজেক্ট থাকে, তোমাদের ভয়েস পড়াইছি, সাবজেক্টের পরে যে পাস্ট ইনডিফিনিট টেন্স হইলে এখানে ওয়াজ আসে, ওয়াজের পরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তারপরে বাকি অংশ। তো এটা সেই অনুযায়ী ঠিক আছে, প্যাসিভ ভয়েসে ঠিক আছে, দ্য শিপ ওয়াজ সাঙ্ক ইন দ্য ওশন। আর এটাও ঠিক থাকতো যদি স্যাঙ্ক হইতো, যে দ্য শিপ স্যাঙ্ক ইন দ্য ওশন, তাইলে ঠিক হইতো, কিন্তু এখানে নাই, এই জন্য এটা প্যাসিভ ভয়েসে ওয়াজের পরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, আমরা পড়াইছি, এই জন্য এটা ঠিক আছে। আচ্ছা, এবার আসো রিফ্রেইন। রিফ্রেইনের পরে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রিফ্রেইনের পরে হচ্ছে সবসময় ফ্রম বসে, রিফ্রেইনের পরে হচ্ছে সবসময়, রিফ্রেইনের পরে সবসময় কি হয়, ফ্রম বসে। তাহলে হি রিফ্রেইনড ফ্রম টেকিং এনি ড্রাস্টিক ডিসিশন, মানে সে হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকলো, বা সে হঠকারী কাজ করা থেকে বিরত থাকলো। তাহলে রিফ্রেইন ফ্রম মানে হচ্ছে বিরত থাকা। ঠিক আছে, রিফ্রেইন ফ্রম। ইউ অল শুড রিফ্রেইন ফ্রম স্মোকিং, মানে তোমাদের স্মোকিং থেকে বিরত থাকা উচিত। তাহলে রিফ্রেইন ফ্রম এই শব্দের মানে হচ্ছে বিরত থাকা,
তাহলে ইউ অল শুড রিফ্রেইন ফ্রম স্মোকিং। তাহলে সেমভাবে রিফ্রেইনের পরে ফ্রম হয়, তাহলে এটা হবে লাস্টেরটা, হি রিফ্রেইনড ফ্রম টেকিং এনি ড্রাস্টিক অ্যাকশন, এটা হবে, কারণ রিফ্রেইনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ফ্রম বসে। ঠিক আছে, তারপরে দেখো ইয়েস্টারডে, এটা তো বুঝতেই পারতেছো, ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম। কেন? ইয়েস্টারডে মানে গতকাল, তার মানে এটা কি গতকাল থাকলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে একটু চিন্তা করে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি। প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে সরাসরি ভার্বের পাস্ট ফর্ম, তাহলে ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তারপরে বাকি অংশ। তাহলে ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম, এটা ঠিক আছে, বাকি সবগুলা ভুল, কারণ ইয়েস্টারডের পরে ভার্বের পাস্ট ফর্ম হয়। ওকে, হি ইনসিস্টেড, আচ্ছা ইনসিস্টেডের পরে সবসময় অন বসে, ইনসিস্টের পরে অলওয়েজ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অন বসে, ইনসিস্ট অন, কাউকে জোর করা, ঠিক আছে, জোর করা বা প্ররোচিত করা। তাহলে ইনসিস্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অন বসে, এখানে একটু মুখস্থই রাখতে হবে, ইনসিস্টের পরে অন বসে, তাহলে হি ইনসিস্টেড অন সিইং হার। আর তোমরা তো জানোই যে হি ইনসিস্টেড অন এরপরে কেন ভার্বের আইএনজি বসলো, কারণ এই যে প্রি পজিশন, তাহলে প্রি পজিশন, প্রি মানে আগে, তাহলে কার আগে বসে, কোন পজিশনের আগে বসে, নাউনের আগে বসে, তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা নাউন হয়ে যায়, আমরা জানি। এই জন্য এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করে এটাকে নাউন করছে, তাহলে নাউনের আগে প্রিপজিশন বসে, প্রিপজিশন। এই জন্য হি ইনসিস্টেড অন সিইং হার, আর ইনসিস্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে অন বসে। ওকে, এবার আসো, আফটার ফুড হ্যাজ বিন ড্রাইড অর ক্যান্ড, তারপরে ড্যাশ ফর লেটার কনজামশন, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে থাকবে। ইট শুড বি স্টোরড ফর লেটার কনজামশন, মানে খাবার শুকানোর পরে বা ক্যানে ভর্তি করার পরে এটাকে সংরক্ষণ করে রাখা উচিত ভবিষ্যতের জন্য। তাহলে ইট শুড বি স্টোরড, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে, এটাই সঠিক। আফটার ফুড হ্যাজ বিন ড্রাইড অর ক্যান্ড ইট শুড বি স্টোরড ফর লেটার কনজামশন। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু আজানের পরে কন্টিনিউ করি, হ্যাঁ, 1 মিনিটের ব্রেক নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, একজন বলছে ভাই 5 মিনিট অফ করে রাখছেন। কি রে ভাই, কি অবস্থা তোমাদের?
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি। তাহলে আই হোপ এই জিনিসগুলো বুঝতেছি। হ্যাঁ, এগুলো বুঝতেই পারতেছো যে সেন্টেন্স কারেকশন আসলে মানে এমন একটা জিনিস যেখানে তোমার মানে সোজা কথা একটা ভুল বাক্যকে তোমাকে সঠিক করতে হবে। এখন একটা ভুল বাক্য এটা যে কোনো জায়গা থেকে আসতে পারে, এটা রাইট ফর্ম অফ ভার্বস থেকেও দিয়ে দিতে পারে, এখানে প্রিপোজিশন ভুল থাকতে পারে, এখানে টেন্স অনুযায়ী ভুল থাকতে পারে, এখানে হচ্ছে তোমার ধরো কোনো অনেক কিছুই ভুল থাকতে পারে। তার মানে সেন্টেন্স কারেকশনটা আসলে আমরা সব কিছু মিলে একটা জাস্ট একটা ওভারঅল একটা আইডিয়া নিচ্ছি আসলে, আর কিছু না। ঠিক আছে, আচ্ছা এবার আসো হচ্ছে one of the four sentences given below is grammatically wrong, choose the wrong sentence। আচ্ছা এখানে এক নম্বরটা হচ্ছে ভুল, বাকিগুলা ঠিক আছে। দেখো তুমি নিজে বুঝতেছো, মাদার বট মি অ্যান আইসক্রিম, মা একটা আইসক্রিম কিনে দিয়েছিল। ঠিক আছে, তাহলে মাদার সাবজেক্ট, এরপরে হচ্ছে সরাসরি হচ্ছে দেখো ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট, বাকি অংশ এইগুলা ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। তা লিডার এক্সপোজড হিমসেলফ ফোর্সিভলি, মানে সে নিজেই নিজেকে হচ্ছে এক্সপোজ করে দিল। মনে করো কোনো কিছু কাহিনী করে ধরা মরা খাইছে, বুঝছো, খায়া এখন সে জোর করে, ফোর্সিবলি মানে তাকে জোর করা হয়েছে, সে নিজেই জোর খায়া মানে তারা জোর করা হয়েছে দেখে নিজে নিজের এক্সপোজ করে দিছে আর কি, বুঝছো। তো এটাও ঠিক আছে। দে পার্টেড ফ্রম ওয়ান অ্যানাদার সাডেনলি, তারা হঠাৎ করে একজনের থেকে আরেকজন আলাদা হয়ে গেল, এটাও ঠিক আছে। যে ফার্স্টে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে বাকি অংশ, দে পার্টেড ফ্রম ওয়ান অ্যানাদার সাডেনলি, মানে হঠাৎ করে তারা একজন থেকে আরেকজন আলাদা হয়ে গেল, সবই ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি ঠিক নাই হচ্ছে এক নম্বরটা, এটা ভুল। বিলং হচ্ছে এটা অ্যাক্টিভ ভয়েস হয়, বিলং শব্দটা অ্যাক্টিভ থাকে। দ্য ল্যান্ড ইজ বিলংড টু অ্যান ওল্ড লেডি, এটা হয় না, এটা হওয়া উচিত ছিল দ্য ল্যান্ড বিলংস, দ্য ল্যান্ড বিলংস টু অ্যান ওল্ড লেডি। কারণ বিলং হচ্ছে একটা অ্যাক্টিভ, মানে বিলং ভার্বটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে বসে, এটার ওরা প্যাসিভ বানায় ফেলছে। বিলং এভাবে প্যাসিভ করা যায় না বিলংকে, বিলং হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে বসে সবসময়। তাহলে এটা হওয়া উচিত ছিল দ্য ল্যান্ড বিলংস টু অ্যান ওল্ড লেডি, দ্য ল্যান্ড বিলংস, মানে এই জমিটা একটা বৃদ্ধা মহিলার জমি এটা। তাহলে দ্য ল্যান্ড বিলংস টু অ্যান ওল্ড লেডি, বুঝছো, বিলং সবসময় অ্যাক্টিভ ভয়েসে বসে, এটা প্যাসিভ ভয়েসে বসে না। তো এটা প্যাসিভ করে রাখছে, কিন্তু বিলং সবসময় অ্যাক্টিভ, একটু মনে রাখতে হবে। আর এগুলো প্র্যাকটিস করলে পারবে, এই জন্যই বারবার বলতেছি যত প্র্যাকটিস করবা তত মাথা খুলবে, অঙ্কের মতো যত প্র্যাকটিস করবা তুমি তত ভালো করবা। যে 50টা প্রশ্ন প্র্যাকটিস করবা সে যা পারবা, যে 500 প্রশ্ন প্র্যাকটিস করবা সে তার থেকে একটু হইলেও তো ভালো পারবা, একটু না অনেকটুকুই ভালো পারবা। এই জন্য ইংলিশ প্রচুর প্র্যাকটিস করতে হয়। ইংলিশ যদি প্র্যাকটিস না করো, খালি আমার ক্লাস দেখা যাও, ভাই ইংলিশ কিন্তু পারবা না। আমরা অনেক ডিটেলসে পড়াই, একবারে তোমার সব বেসিক গ্যাপ কাভার করে দিই, কিন্তু গ্যাপ কাভার করে দেওয়ার পরও দিন শেষে তো মাঠে খেলতে হবে তোমারই। আমি তোমার ব্যাটিং টেকনিক শিখাইয়া দিলাম, এমনি ব্যাট করবা, ওই মিচেল স্টার্ক বল করলে এমনি ডিফেন্ড করবা, সব শিখাই দিছি, বেসিক শিখাই দিছি। এতদিন হয়তো তুমি বুঝতেছিলে না, তুমি অনেক প্র্যাকটিস করতেছো, বাট আন্দাজে প্র্যাকটিস করতেছিলা। স্টার্কের বলে মনে করো তুমি বারবার বোল্ড আউট হয়ে যাচ্ছিলা, আমি তোমার টেকনিকটা ধরাই দিছি যে ব্যাটটা এইভাবে ধরবা, ওর ইয়র্কারগুলো এইভাবে ঠেকাবা, মানে দেখাই দিলাম, মানে টেকনিক ঠিক করে দিছি। কিন্তু এই টেকনিককে তোমাকে মাঠে এক্সিকিউশন করতে হবে, মাঠে বাস্তবায়ন করতে হবে তোমাকে। সো মাঠে বাস্তবায়ন করতে গেলে শুধু টেকনিক আমি তোমার দেখাই দিলাম আর তুমি মাঠে নেমে এটা বাস্তবায়ন করবে, এটা সম্ভব না। তোমাকে চর্চা করে করে ওটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, বাস্তবায়ন করতে হবে। তারপরে তোমার স্টার্কের বাউন্সার খেলার জন্য রেডি হইতে হবে, এরকম আর কি, বাস ইয়র্কারের জন্য রেডি হইতে হবে। মেডিকেল অ্যাডমিশনটা এরকম, আমি তোমাকে টেকনিক ঠিক শিখাইয়া দিচ্ছি, ইংলিশে বেসিক ঠিক করে দিচ্ছি, বাট তুমি যদি প্র্যাকটিস না করো, ওই বাউন্সার, মেডিকেল অ্যাডমিশন হচ্ছে এরকম বাউন্সার বা ইয়র্কারের মতো আউট হয়ে যাবা, ঠিক আছে, অ্যাডমিশন পরীক্ষার দিন। আচ্ছা, ওয়ান অফ দ্য ফোর সেন্টেন্সেস গিভেন বিলো ইজ গ্রামাটিক্যালি রং, মানে চারটার মধ্যে একটা হচ্ছে গ্রামাটিক্যালি রং, চুজ দ্য রং সেন্টেন্স বলছে আমাদেরকে। তাহলে হিজ ফেইলার, আচ্ছা এটা রেজাল্টেড হচ্ছে, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে। রেজাল্টেডের পরে হচ্ছে ফ্রম বসে, যে হিজ ফেইলার রেজাল্টেড ফ্রম ল্যাক অফ অ্যাটেনশন, মানে মনোযোগের অভাবে সে ফেল করে গেল, মনোযোগের অভাবে সে ব্যর্থ হইল। তাহলে কোনো কিছুর অভাবে ব্যর্থ হওয়া, তাহলে এটা হয় রেজাল্টেড ফ্রম হয়। তাহলে হিজ ফেইলিয়ার রেজাল্টেড ফ্রম ল্যাক অফ অ্যাটেনশন, এটা হয়, বি নম্বরটা হয়। তাহলে ওয়ান অফ দ্য ফোর সেন্টেন্সেস গিভেন বিলো, ওয়ান অফ দ্য ফোর সেন্টেন্সেস মানে একটা হচ্ছে ওয়ান অফ দ্য ফোর সেন্টেন্সেস গিভেন বিলো ইজ গ্রামাটিক্যালি রং, মানে নিচের সেন্টেন্সগুলোর মধ্যে একটা, ওয়ান অফ দ্য ফোর সেন্টেন্সেস মানে চারটার মধ্যে একটা সেন্টেন্স হচ্ছে গ্রামাটিক্যালি রং বলে দিছে, সেটা বের করতে বলছে। রং কোনটা দেখা, তাহলে ডেট্রিমেন্টালের পর, এটা আসলে মানে একটু মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে, ডেট্রিমেন্টাল টু, এটা মানে হচ্ছে ক্ষতিকারী। ডেট্রিমেন্টালের পরে টু বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে, এটা মানে হচ্ছে ক্ষতিকারী, ডেট্রিমেন্টাল টু। যেমন স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু ইয়োর হেলথ,
স্মোকিং তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা ধূমপান তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু ইয়োর হেলথ। ডেট্রিমেন্টাল টু মানে ক্ষতিকরী, ক্ষতিকারক। তাহলে স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু, বা লেজিনেস ইজ ডেট্রিমেন্টাল টু সাকসেস। ঠিক আছে, one of the four sentences given below is grammatically wrong। মানে চারটা সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্স হচ্ছে গ্রামাটিক্যালি রং, তাহলে কোনটা? দেখো, হি হ্যাজ নো ডিজায়ার ফর ফেম। ডিজায়ারের পরে ফর বসে, সমস্যা নাই, মানে তার খ্যাতির প্রতি কোনো আগ্রহ নাই। হি ইজ টু মিজারলি টু পার্ট উইথ হিজ মানি। টু ঠিক আছে। হি হ্যাজ ইনভাইটেড মি ফর ডিনার, এটাও ঠিক আছে, এখানে ঠিক নাই হচ্ছে আই ইন্টেন্ড অন গোয়িং টু রাজশাহী, এরপরে অন হয়। আই ইন্টেন্ড অন গোয়িং টু রাজশাহী, ইন্টেন্ডের পরে হচ্ছে অন বসে। ইন্টেন্ডের পরে কি বসে? ইন্টেন্ডের পরে হচ্ছে অন বসে। আই ইন্টেন্ড অন গোয়িং টু রাজশাহী। এবার আসো, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। আচ্ছা দেখো, ইউনিক, এটা আমরা আর্টিকেলও পড়াইছি। ইউনিক, ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে সেখানে কি হয়? ইউ ইউ এর মতো উচ্চারিত হইলে সেখানে এ বসে, তার আগে এ বসে। তাহলে দিস ইজ আ ইউনিক কেস। ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে তার আগে হচ্ছে এ বসে। দিস ইজ এ ইউনিক কেস। ঠিক আছে, ওকে। দিস ইজ এ ইউনিভার্সিটি, পড়াইছি এগুলো আমরা। দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট, নিচের কোনটা হচ্ছে সঠিক? এগুলো তো পারা উচিত। হোয়াই হ্যাভ ইউ ডান দিস, বুঝতেই পারতেছো এটাই সঠিক, বাকিগুলো একটাও হবে না। হোয়াই হ্যাভ ইউ ডান দিস, কারণ ওই যে WH কোশ্চেনের পরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে বাকি অংশ, তাহলে হোয়াই হ্যাভ ইউ ডান দিস এটা হবে। ঠিক আছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এভরিবডি, আচ্ছা এভরিবডি থাকলে এরপরে সবসময় হচ্ছে ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়, আমরা পড়াইছি এটা, রাইট ফর্ম অফ ভার্বসও পড়াইছি। এভরিবডি থাকলে এভরিবডি হচ্ছে সবসময় সিঙ্গুলার অর্থ বোঝায়। এভরিবডি, এভরিওয়ান, ইচ, এগুলো সবসময় সিঙ্গুলার বোঝায়। এভরিবডি, এভরিওয়ান, ইচ, এগুলো সবই সিঙ্গুলার বোঝায়, এরপরে ভার্বের সিঙ্গুলার রূপ হয়। তাহলে ভার্বের সিঙ্গুলার রূপ হইলে কখনো হ্যাভ হবে না, কখনো আর হবে না, হ্যাজ হয়। তাহলে এভরিবডি হ্যাজ গন দেয়ার। আচ্ছা এটা হইতে পারতো, কিন্তু এখানে হ্যাজ, বুঝতেই পারতেছে এভরিবডি হ্যাজ, এরপরে আর ওয়েন্ট হবে না, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তো এটা তো পাস্ট ফর্ম, তাহলে এটা ভুল। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সারটা হচ্ছে এটা সিঙ্গুলার, তাহলে এটার পরে হ্যাজ হবে, আর এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে হ্যাজের পরে গন হবে। তাহলে এভরিবডি হ্যাজ গন দেয়ার। ঠিক আছে, ইচ, এভরিবডি, এভরিওয়ান, এগুলো সিঙ্গুলার। আমি একটু লিখে দিই সাথে সাথে, দেখছো? তাহলে আমি পড়ানোর সময় যে শুধু প্রশ্ন সলভ করাচ্ছি তা কিন্তু না। তাহলে পড়ানোর সময় যে আমি শুধু প্রশ্ন সলভ করাচ্ছি আসলে তা কিন্তু না, আমি আশেপাশে কিন্তু লিখেও দিছি ইচ, এভরিবডি, এভরিওয়ান। তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার সিঙ্গুলার, এগুলা সিঙ্গুলার। ঠিক আছে, ওকে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, মানে যথাসময়ে ট্রেন আসতেছে। মনে করো বাস ট্রাকের একটা শিডিউল দেওয়া আছে যে ঠিক 8টার সময় হচ্ছে ট্রেন ছাড়বে, তুমি যে দেখলা যে হ্যাঁ ঠিক 8টার সময় ট্রেন ছাড়ছে, তাহলে দ্য ট্রেন ইজ রানিং অন টাইম। তাহলে দ্য ট্রেন ইজ রানিং অন টাইম। অন টাইম মানে হচ্ছে যথাসময়ে কোনো কিছু যদি ছাড়ে, যথাসময় মানে এক্স্যাক্ট টাইমে ট্রেন ছাড়তেছে, তাহলে যথাসময়ে ছাড়লে অন টাইম হয়। যেমন দ্য বাস ইজ রানিং অন টাইম, বাসটা ঠিক যথাসময়ে ছাড়তেছে, তাহলে অন টাইম হয়। এবার আসো, আই হ্যাড, আচ্ছা এটা তো বুঝতেই পারতেছো, এটা হচ্ছে, এটাও আমরা টেন্সেই পড়বো। দেখো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। বলো, পাস্ট পারফেক্ট টেন্সে একটা জিনিস পড়ছো, বিফোরের পূর্বে আর হচ্ছে আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট হয়, তাই না? দেখো তাহলে বিফোরের পূর্বে, দেখো বিফোর, তাহলে বিফোরের পূর্বে, বিফোর শব্দের মানে কি? বিফোর শব্দের মানে আগে বা পূর্বে, তাহলে বিফোরের পূর্বে বা আগে। তাহলে দেখো বিফোরের পূর্বে বা আগে, বিফোর শব্দের মানে হইলো তোমার পূর্বে বা আগে, তাহলে বিফোরের পূর্বে বা আগে পাস্ট পারফেক্ট হয়। তাহলে বিফোরের পূর্বে বা আগে হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট হয়, আর বিফোরের পরে হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট হয়। আমরা এগুলো পড়াইছি, তাই না? যে বিফোরের পূর্বে বা আগে হচ্ছে পাস্ট পারফেক্ট হয়, আর বিফোরের পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট হয়। আর আফটার,
আফটার শব্দের মানে হচ্ছে পরে, তো একবার ইজি। তাহলে আফটার শব্দের মানে পরে, এই জন্য আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট হয়, আফটারের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট হয়, আর আফটারের পূর্বে হচ্ছে পাস্ট ইনডিফিনিট হয়। ব্যাপারটা এরকম। তাহলে বিফোর, তাহলে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট হবে। তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট বসছে, আই হ্যাড লুকড ফর এ গুড ডক্টর, ঠিক আছে, বিফোর আই মেট ইউ। আর বিফোরের পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তাহলে আই মেট ইউ, ঠিক আছে, সাবজেক্টের পরে পাস্ট ইনডিফিনিট, তাহলে সরাসরি ভার্বের পাস্ট ফর্ম, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, তাহলে বি নম্বরটা হচ্ছে অ্যান্সার হবে। বাকি একটাও ঠিক না, দেখো বাকি একটাও গ্রামাটিক্যাল ঠিক না। ওকে, তাহলে পারা যাবে। দ্য ম্যান হু স্টোল মাই ব্যাগ ওয়াজ টল, পড়াইছি তো এগুলা, হ্যাঁ, ওকে। তারপরে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ দ্য কারেক্ট ওয়ান। আচ্ছা, আমরা বলছিলাম যে সিন্স এবং ফর এই দুইটার ব্যবহার বলছিলাম, বলো সিন্স কখন হয়? সিন্স হচ্ছে শুরুর সময়টা যদি নির্দিষ্ট থাকে, তাহলে একটা জিনিস ঠিক কখন শুরু হবে, শুরুর সময়টা যদি নির্দিষ্ট থাকে তাহলে সিন্স হয়। যেমন এই যে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই না? তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, তাহলে শুরুর সময়টা নির্দিষ্ট, সকাল হচ্ছে একটা নির্দিষ্ট সময়, যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, তাহলে শুরুর সময়টা নির্দিষ্ট থাকলে সিন্স হয়। আর যদি অনির্দিষ্ট থাকে, শুরুর সময়টা যদি নির্দিষ্ট না থাকে, তাহলে ফর হয়। যেমন মাই ফাদার ওয়াজ ইন হসপিটাল ফর 6 উইকস ডিউরিং দ্য সামার, মানে আমার বাবা হাসপাতালে 6 সপ্তাহের জন্য ভর্তি ছিলেন। তো এখন আমার বাবা হাসপাতালে কোন 6 সপ্তাহের জন্য ভর্তি ছিলেন, ওই 6 সপ্তাহ কখন থেকে শুরু হয়েছে, এগুলো কিন্তু এখানে নির্দিষ্ট করে বলা হয় নাই। বলছে এখানে, এখানে কিন্তু নির্দিষ্ট করে বলে নাই কোন 6 সপ্তাহ, নির্দিষ্ট করে বলে নাই। তাহলে শুরুর সময়টা নির্দিষ্ট না, কখন থেকে 6 সপ্তাহ শুরু হয়েছে এটা নির্দিষ্ট না, তাহলে শুরুর সময় নির্দিষ্ট না থাকলে ফর হয়। তাহলে মাই ফাদার ওয়াজ ইন হসপিটাল ফর 6 উইকস ডিউরিং দ্য সামার। ওকে, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে শি হ্যাড ফেইথ ইন অ্যান্ড হোপস ফর দ্য ফিউচার, ঠিক আছে। তারপরে দেখো, রহিম অ্যাট অলমোস্ট দ্য হোল ফিশ। আচ্ছা, এটা অনেক কনফিউজিং, এটা তোমাদেরকে অনেক কনফিউজ করবে। দেখো, রহিম অ্যাট অলমোস্ট দ্য হোল ফিশ, মানে রহিম পুরা মাছটার প্রায় সবটুকুই খেয়ে ফেললো। এখন তোমরা অনেকে এটাতে দাগাইতে পারো, এটা তো হবেই না, অলমোস্ট রহিম অ্যাট হোল ফিশ, এটা হবেই না, যে প্রায় রহিম পুরা মাছ খায়া ফেলে, এটা হয় না। রহিম অ্যাট দ্য হোল ফিশ অলমোস্ট, এটাও হয় না, ঠিক আছে। রহিম অলমোস্ট অ্যাট দ্য হোল ফিশ এটা, অথবা রহিম অ্যাট অলমোস্ট দ্য হোল ফিশ। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, তোমাদের জাদিদ ভাইয়া হচ্ছে ফোন দিছিল। ও ভাবছিল যে আমি ক্লাসে কিনা, এটা জিজ্ঞেস করার জন্য আমি আরো জাদিদের ফোন, তো ইম্পর্টেন্ট ফোন দেখা ধরি। আচ্ছা, জাদিদ ওইখানে আছে বইয়ের এখানে। ও, তোমরা তো ইনশাল্লাহ হচ্ছে কালকের কুরিয়ারে প্রথম চালান চলে যাবে তোমাদের হাতে, একটা গিফট আছে, বইয়ের সাথে একটা গিফট আছে, তো দেখো। এবং অবশ্যই অবশ্যই তোমাদেরকে হচ্ছে বলে দেই, যখন বইটা যাবে, এরকম প্রিমিয়াম বুক যখন তোমাদের কাছে পৌঁছাবে, অবশ্যই সেটাকে হচ্ছে আনবক্সিং করে একটা খুব সুন্দর হচ্ছে একটা ভিডিও হচ্ছে আমাদের ডিএমসি স্টেশন গ্রুপে দিও, ঠিক আছে? কারণ খুবই সুন্দর করে হচ্ছে আমরা জিনিসগুলো হচ্ছে পাঠাচ্ছি। এই জন্য দেখবা আমরা কিন্তু কোনো প্যাকেজিংয়ের ভিডিও করি না, ইচ্ছা করে করি নাই, কারণ তোমাদের জন্য একটা বিশাল সারপ্রাইজ আছে বইগুলোর মধ্যে। এই জন্য আমরা ইচ্ছা করে প্যাকেজিংয়ের কোনো ভিডিও করি নাই। করবো একটা সাদামাটা ভিডিও করব, কিন্তু পরে দেখবো যে তোমাদের কাছে আরো অনেক কিছু গেছে, এই জন্য আমরা হচ্ছে এটার কোনো ভিডিও আপাতত, মানে পুরাটার কোনো ভিডিও করতেছি না ইচ্ছা করে। তোমরা একবার পাও, তোমরা ভিডিও দাও, দেন আমরা হচ্ছে প্যাকেজিং এর ভিডিও আমরা আবার আমাদের মতো করে দিব, ঠিক আছে? তো এটা বলে রাখলাম আর কি। তো কালকে ইনশাল্লাহ প্রথম চালান, কালকে অবশ্যই যাওয়ার কথা, আমি কুরিয়ারে ফোন দিছি, ইনশাল্লাহ কালকে প্রথম চালান পাবা, 200 300 বা 500 পেয়ে যেতে পারো কালকে, ঠিক আছে? এরকম আর কি। আমরা অলরেডি হচ্ছে 600 পাঠায় দিছি, 600 থেকে 700 আমাদের পুরো কোর্সে বইয়ের জন্য আমরা কনফার্ম করছি হচ্ছে তোমার 1350 স্টুডেন্ট মানে পেমেন্ট করেছে বইয়ের জন্য, আমরা কনফার্ম করছি 1350।
ঠিক আছে, মানে টোটাল এই যে আউট অফ 2200 স্টুডেন্টের মধ্যে অলমোস্ট তো 1350 বা 1400 স্টুডেন্ট বই নিচ্ছে, এবং আমি জানি বইটা যখন 1300-1400 পাবে বাকিরাও পাগল হয়ে যাবে, কারণ একেবারে অনুশীলনের প্রশ্নের ব্যাখ্যা সহ ডিটেলস উত্তর, সাথে হচ্ছে তোমার আমাদের ডিএমসি অ্যান্ড এক্সপার্ট প্যানেলের হচ্ছে প্রশ্নগুলো ডিটেলস ব্যাখ্যা। বইটা যখন পাবা তখন বুঝবা যে কেন বইটা দিতে তোমাদের দেরি করছি। তখন তোমরা বলবা যে ভাইয়া ভালো কাজ করছেন, 2 দিন দেরি করা হলেও বেস্ট বই দিচ্ছেন। কারণ আমি যদি 1 মাস আগেই বইটা দিতাম, সিম্পল বই দিতাম আসলে, তাহলে তখন হয়তো জিনিসটা কি যে খালি প্রশ্ন থাকতো, প্রশ্ন উত্তর। কিন্তু আমার মনে হয় তোমরা শুধু প্রশ্ন আর উত্তর এটা দেখা তুমি প্র্যাকটিস করলে তোমার আসলে খুব একটা লাভ হয় না, কারণ তোমরা এই সমস্ত বইগুলো গতানুগতিক বই, বাংলাদেশের সব প্র্যাকটিস বুক এরকম গতানুগতিক বই, দেখা যায় প্রশ্ন উত্তর এগুলোর মনে করো কোনো মাথা ধরা কোনো কিছু নাই, বারবার আটকে যায়। স্টুডেন্টরা বলে যে ভাই আমি আটকে গেছি, ভাই আমি পারতেছি না, আটকে যায়। তো আটকে গেলে প্র্যাকটিস বুক বেশি সলভ করা হয় না। তুমি নিজে চিন্তা করো, কমন সেন্স চিন্তা করো, আমরা তোমাদের মতো করে চিন্তা করে বইগুলো বানাইছি যে একটা স্টুডেন্ট আসলে কি চায়। একটা স্টুডেন্ট চায় এমন একটা প্র্যাকটিস বুক যেটা ইচ্ছা মতো প্র্যাকটিস করবে, এবং যদি কোনো কারণে কোনো প্রশ্নে যদি সে আটকে যায়, স্বাভাবিক অনেক কিছুই তার এখনো পড়া বাকি, আটকে যেতেই পারে, যাতে সে সাথে সাথে যতটা ইনস্ট্যান্ট সলিউশন পায়। তো ইনস্ট্যান্ট সলিউশন পাওয়ার জন্য সবচেয়ে বেস্ট উপায় কি? ডিটেলস ব্যাখ্যা যোগ করা। বিশেষ করে এটা সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে। এই জন্য ফিজিক্স কেমিস্ট্রিতে আমরা আরও বেশি ডিটেলস ব্যাখ্যা অ্যাড করছি। বায়োলজিতে তো খালি এক্সাম্পল থেকে বেশি প্রশ্ন আসে, মেডিকেলে তোমরা জানো। এই জন্য বায়োলজির ব্যাখ্যাগুলো হচ্ছে আমরা ছন্দ বেশি অ্যাড করছি বায়োলজিতে, কারণ বায়োলজিতে আসলে এক্সাম্পল বেশি আসে, মেডিকেলে এক্সাম্পল বা সংজ্ঞা বেশি আসে বায়োলজিতে, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে অনেক বেসিক প্রশ্ন বেশি আসে। ঠিক আছে, বায়োলজিতে দেখবা যে এক্সাম্পল বেশি আসে, কিন্তু বায়োলজিতে বেসিক প্রশ্ন কম আসে মেডিকেলে, খেয়াল করবা। এই জন্য আমরা বইগুলো কিন্তু ঠিক ওইভাবে সাজাইছি যে যেই সাবজেক্টে যেই রকম প্রশ্ন আসে সেইভাবে সাজাইছি, অনেক চিন্তা ভাবনা করে সাজাইছি আমরা। কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বিশেষ করে প্র্যাকটিস বুকটা সবচেয়ে বেশি পেইন হয় তোমাদের জন্য। ফিজিক্সে একটা অঙ্ক আছে অনুশীলনীতে বা একটা ইয়েতে ছোট্ট অঙ্ক, বাট তুমি বুঝতেছো না, মাথা গরম হয়ে গেছে, এই অঙ্কটা কেমনে করবো। এখন দেখা গেছে এই অঙ্কটা তুমি পারতেছো না, প্র্যাকটিস করতে যা আটকে গেছো, এই একটা অঙ্কের জন্য তুমি প্র্যাকটিসই বাদ দিয়ে দাও। এরকম ধরো দেখা গেলো যে 1 পৃষ্ঠার মধ্যে তুমি এরকম 3টা জায়গায় আটকে গেছো, তুমি না আর প্র্যাকটিস করবা না, ওই 1 পৃষ্ঠাই তুমি করছো। এটা কিন্তু বাস্তবতা, তোমরা আমার সাথে একমত হবা যে একটা প্রশ্ন প্র্যাকটিস করতে যে যদি দেখো যে 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠায় তুমি 4-5টা জায়গায় আটকে গেছো, তুমি আর এটা আগাইতে পারবা না, তুমি এখানেই বন্ধ করে দিবা বিরক্ত হয়ে, দূর, বা মাথা গরম হয়ে যাবে যে 5-6টা প্রশ্নে আটকে গেছে, এটা সলিউশন এখন কই থেকে পাবো, সলিউশনও নাই, কিছু নেই, আন্দাজে এখন তুমি বুঝতেছো না, দেখবা তোমার পড়ার আগ্রহ চলে যাবে বা প্র্যাকটিস করার আগ্রহ চলে যাবে ওই বই থেকে। কিন্তু আমাদের বইগুলোতে এটা হবে না। আর অনুশীলনের একেবারে নির্ভুল উত্তর ব্যাখ্যা সহ দেওয়াতে, ফুল ডিটেলস ব্যাখ্যা দেওয়াতে, এমনকি বইয়ে অ্যান্সার ভুল আছে সেটার সঠিক উত্তর কি আমরা সেটাও ডিটেলস ব্যাখ্যা অ্যাড করে দিছি। কেমিস্ট্রিতে এরকম একটা ব্যাখ্যা অ্যাড করছি, দেখো এটা বইয়ের 2 জায়গায়, মানে বইয়েও ভুল আছে এটা, কিন্তু এটা সঠিক উত্তর আমরা অ্যাড করে দিছি, বাট বলে দিছি যে বইয়ে ভুল আছে, তোমরা অ্যান্সার দাগানোর সময় ভুলটাই দাগাও যদি সরাসরি এটা আসে, কারণ যেই টিচার প্রশ্ন করবেন উনি তো বইয়ের অ্যান্সার দেখেই হয়তো দিয়ে দিবে, কিন্তু এটা সঠিক উত্তর আসলে অন্যটা, ওইটাও আমি এক্সপ্লেন করে দিছি, যেটা তুমি হায়ার লেভেলের কেমিস্ট্রিতে পড়ানো হয়, কিন্তু এটা আমরা তো এগুলো পড়ে আসছি আসলে বেসিক, তাই না? এই জন্য আমরা এগুলা লিখতে পারছি আর কি। দেখো এরকম ব্যাখ্যা তুমি কোথাও পাবা না। তুমি এখন বলতে পারো ভাইয়া কিছু কিছু বইয়ে তো ব্যাখ্যা আছে, ওই সমস্ত ব্যাখ্যা দেখবে 1-2 লাইনের ব্যাখ্যা, আর আমাদের ব্যাখ্যাগুলো দেখো, বিশেষ করে যেটা সবচেয়ে জরুরি আর কি, বেসিক প্রশ্নগুলো দেখো। কিছু প্রশ্ন আছে আমাদের বইয়ের ব্যাখ্যাও 1 লাইনের ব্যাখ্যা, যেমন ধরো কথার কথা যে রক্তের পিএইচ কত, এটা তো ভাই আমিও ব্যাখ্যাতে কি লিখবো, রক্তের পিএইচ 7.35 থেকে 7.45 শেষ, এটা আমারও 1 লাইনের বেশি এখানে লেখার কিছু নাই, কারণ এটার আর কি ব্যাখ্যা লিখবো, এটা তো মুখস্থ মান। কিন্তু যেইগুলাই লেখার সুযোগ আছে, একটা বেসিক কনসেপ্ট, সেইগুলো দেখবা যে আমরা কি করছি। ঠিক আছে, তো একবারে বেস্টই হবে, কালকে ইনশাল্লাহ হবে। তোমরা সবাই কিন্তু আনবক্সিং করে হচ্ছে আমাদের ডিএমসি স্টেশন গ্রুপে ভিডিও দিবা, না দিলে মায়ের আচ্ছা থাক, মায়ের বলা যাবে না। ফেসবুক হচ্ছে এমন একটা খারাপ জিনিস যে ফেসবুকে যদি মায়ের বলি, ফেসবুক ভাবলে তোমাদেরকে হচ্ছে আমি হুমকি দিচ্ছি, দেখবে এই ভিডিওই নামায় দিবে। যাদের একবার তোমাদেরকে মনে হয় বলছিল যে এই পরীক্ষা খারাপ করলে কিন্তু খবর আছে, এরকম কিছু একটা বলছিল, ওই ক্যাপশনে লিখছিল, এটা একটা এক্সামের লিঙ্কের ক্যাপশনে লিখছে। ফেসবুক ভাবছে আমরা থ্রেড দিচ্ছি, করতেছি, ফেসবুক পুরো লিঙ্ক টিঙ্ক সব সরায় দিচ্ছে। তোমাদের মনে আছে নিশ্চয়ই মাঝখানে একটু প্রবলেম হয়েছিল আমাদের, ওই যে কি বলে কুইজের কিছু প্রশ্ন লিঙ্ক চলে গেছিল হঠাৎ করে, এটার কারণে গেছে। পরে আমরা অনুসন্ধান করে দেখছি যে ওখানে একটা ক্যাপশন লিখছে, আজকে খারাপ করলে কিন্তু তোমাদের খবর আছে, এত কিছু পড়াইছি, ভালো কেন করবা না। এই ক্যাপশনের জন্য ফেসবুক ভাবছে থ্রেড দিচ্ছি, কি একটা অবস্থা। তো এই জন্য আমি তোমাদেরকে মায়ের বলতে যাও ভাবলাম আচ্ছা থাক, ভিডিও যদি নাই করে দেয়, যাই হোক দিও, তোমরা ভালো বাচ্চা, আমি জানি তোমরা দিবা, ঠিক আছে, ওকে। তাহলে রহিম অ্যাট অলমোস্ট দ্য হোল ফিশ, মানে রহিম পুরা মাছটাই প্রায় খেয়ে ফেলেছে, তাহলে রহিম অ্যাট অলমোস্ট দ্য হোল ফিশ। হ্যাঁ, তারপরে দেখো দ্য নাইল ইজ দ্য লংগেস্ট রিভার ইন আফ্রিকা। নাইল মানে হচ্ছে নীল নদ,
আফ্রিকার সবচেয়ে বড় নদ হচ্ছে নীল নদ আর কি, এটাই বলছে। আর যেই জিনিস পৃথিবীতে একটা আছে তার আগে দা বসে, আমরা পড়াইছি না আর্টিকেলে, তাহলে নীল নদ পৃথিবীতে একটাই আছে, তাহলে এই জন্য দা নীল, যে জিনিসটা একটাই আছে সেটার আগে দা বসে। চাঁদ একটাই আছে, তোমার জীবনে সখিনা একটাই আছে, তাহলে এর আগেও দা বসাবা, তাই না? দা সখিনা, আচ্ছা না, তোমার জীবনে একটা সখিনা গেলে আরো সখিনা আসবে, এই জন্য সখিনা তোমার লাইফে একটা না, অনেক আছে, এই জন্য সখিনার আগে দা হবে না। কিন্তু চাঁদ তোমার জীবনে একটাই, পৃথিবী একটাই, নীল নদ একটাই, এগুলোর আগে দা হয়। সবসময় আবেগ দিয়ে পৃথিবী চলে না, লজিক দিয়ে চিন্তা করতে হয়, বুঝছো? তাহলে দা নীল, দা নাইল, উচ্চারণটা ইংলিশ উচ্চারণ করে দা নাইল, দা নীল বা দা নাইল ইজ দ্য লংগেস্ট রিভার ইন আফ্রিকা। বুঝতেই পারতো স্যার, এটা সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে লংগেস্টের আগেও দা হবে, ঠিক আছে, আমরা এগুলা জানি। এবার আসো, এটা একটু ইন্টারেস্টিং জিনিস, সোয়ার ইন। সোয়ার ইন মানে হচ্ছে শপথ করা, সোয়ার ইন মানে হচ্ছে শপথ করা বা মানে শপথ পাঠ করা। তোমরা দেখবা যে নির্বাচনে জয়ী হওয়ার পরে দেখবা যে বিভিন্ন সংসদ সদস্যরা বা বিভিন্ন মেয়ররা শপথ বাক্য পাঠ করে, এই সোয়ার ইন মানে হচ্ছে শপথ বাক্য পাঠ করা, ঠিক আছে। আর ক্যাবিনেট মানে হচ্ছে মন্ত্রী পরিষদ, ক্যাবিনেট মানে মন্ত্রী পরিষদ, তো এটার মানে হচ্ছে এ নিউ ক্যাবিনেট হ্যাজ বিন সোর্ন ইন ঢাকা। এখন তুমি বলতে পারো ভাই এখানে ডাবল ইন কেন, এটা কেমন কথা? আচ্ছা, এখানে ডাবল ইন কেন আসছে জানো, একটু বলি। সোয়ারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে এমনিতেই ইন বসে, এই সোয়ারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে এমনিতেই ইন বসে। সোয়ার ইন মানে হচ্ছে শপথ বাক্য পাঠ করা। দেখো তাহলে এই সোয়ারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে এমনিতেই ইন বসে, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে সোয়ারের সাথে হচ্ছে এমনিতেই কি হয়, ইন হয়। তাহলে এই জন্য সোর্ন ইন, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে, মানে তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়েছিল। নিউ ক্যাবিনেট মানে একটা নতুন মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করানো হয়েছিল, এরকম একটা অর্থ বোঝাচ্ছে, এই জন্য এটা প্যাসিভ ভয়েসে আছে। তাহলে নিউ ক্যাবিনেট হ্যাজ বিন সোর্ন ইন, এটুকু পর্যন্ত ঠিক আছে, নিউ ক্যাবিনেট হ্যাজ বিন সোর্ন ইন। তারপরে বাকিটা হচ্ছে ইন বসছে, কারণ ঢাকার আগে, ঢাকা কি একটা বড় জায়গা, একটা বড় জায়গার আগে কি হয়, ইন হয়, পরের ইনটা হয়েছে ঢাকার জন্য ইন হয়েছে। তাহলে নিউ ক্যাবিনেট হ্যাজ বিন সোর্ন ইন ঢাকা। তো মনে হইতে পারে ডাবল ইন কেন, ডাবল ইন এই কারণে সোয়ারের পর এমনিতেই ইন বসে, এটা মানে হচ্ছে শপথ বাক্য পাঠ করা। তাহলে একটা নতুন মন্ত্রী পরিষদ মানে একটা নতুন মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করানো হয়েছিল ঢাকায়, বা ঢাকায় একটা নতুন মন্ত্রী পরিষদকে শপথ বাক্য পাঠ করানো হয়েছিল। তাহলে এটা প্যাসিভ ভয়েসে আছে, তাহলে নিউ ক্যাবিনেট হ্যাজ বিন সোর্ন ইন, এটুকু পর্যন্ত ঠিক আছে। সোয়ার, সোর, সোর্ন। সোয়ার এটার পাস্ট ফর্ম হচ্ছে সোর, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সোর্ন। তাহলে সোয়ার, সোর, সোর্ন। তাহলে এই নিউ ক্যাবিনেট হ্যাজ বিন সোর্ন, এটুকু পর্যন্ত ঠিক আছে। হ্যাজ বিন সোর্ন ইন, এইটুকুও ঠিক আছে, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন। তারপরে আরেকটা ইন ঢাকা, কারণ ঢাকার আগেও ইন হয়, হ্যাজ বিন সোর্ন ইন ঢাকা, ঠিক আছে, পারা যাবে। এবার বলো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ ইনকারেক্ট, মানে নিচের কোনটা হচ্ছে ভুল। দেখো, ফরবিড মানে নিষেধ করা, ফরবিড শব্দের মানে হচ্ছে নিষেধ করা, এটার পাস্ট ফর্ম হচ্ছে ফরবেড, ফরবিডের পাস্ট ফর্ম হচ্ছে ফরবেড। তাহলে ফরবিড মানে নিষেধ করা বা মানা করা, নিষেধ করা বা মানা করা, তার মানে এটা হচ্ছে নেগেটিভ। তাহলে ফরবিড শব্দের মানে হচ্ছে তোমার নিষেধ করা বা মানা করা, তার মানে এটা হচ্ছে তোমার নেগেটিভ, তাহলে জিনিসটা হচ্ছে নেগেটিভে আছে। তাহলে একটা নেগেটিভ জিনিস যদি তুমি একবার ইউজ করো, নিষেধ করা মানে কি, কাউকে তুমি কাজটা করতে নিষেধ করতেছো, মানা করতেছো, তাহলে এটা অলরেডি নেগেটিভ। তাহলে বলো তো একটা সেন্টেন্সে তুমি কয়বার নেগেটিভ শব্দ ইউজ করবা? একটা সেন্টেন্সে তুমি একবারই নেগেটিভ শব্দ ইউজ করবা। দেখো আমি বাংলা কথা বলি, তুমি বুঝতে পারবা, আমি তোমাকে কাজটা করতে নিষেধ করেছি, এটাই তো বলবো। নিষেধ করেছি মানে কি আমি একটাই নেগেটিভ ইউজ করবো, নাকি আমি এভাবে বলবো আমি তোমাকে কাজটা করতে নিষেধ করছি না? আচ্ছা, ওইটাও বলা যায়, কিন্তু এটা অন্য অর্থ হয়ে যায়, ব্যাপারটা বুঝছো। আমি তোমাকে মানা করছি কিন্তু, তাহলে আমি একবারই কিন্তু বলবো, তাই না? তাহলে নেগেটিভ সেন্টেন্স নর্মালি হচ্ছে সেন্টেন্স হচ্ছে একবারই ইউজ করা হয় ইংলিশে, মানে ফরবিড মানে নিষেধ করা। তাইলে দেখো, আই ফরবেড হিম ফ্রম গোয়িং, আমি তাকে যেতে নিষেধ করলাম, ঠিক আছে। আই ফরবেড হিম টু গো, এটাও ঠিক আছে। আই ফরবেড হিম গোয়িং, এটাও ঠিক আছে। এখানে সবই আসলে বসানো যায়, সমস্যা হয় না। কিন্তু এখানে আসলে আই ফরবেড হিম নট টু গো, এটা একটু ভুল আছে, কারণ নর্মাল ইংলিশ গ্রামারে ফরবিড এটা ইউজ করলে এরপরে আর আসলে নেগেটিভ বসে না, নট বসে না, এই জন্য আর কি, ঠিক আছে। ওকে, তারপরে দেখো, দ্য শার্ট
হুইচ হি বট ইজ ব্লু ইন কালার, দ্য শার্ট হুইচ হি বট ইজ ব্লু ইন কালার। এটাই সঠিক উত্তর, বাকিগুলো হবে না, মিলায় দেখো। তাহলে দ্য শার্ট হুইচ হি বট, আচ্ছা প্রথমটা না, দ্য শার্ট মানে সে যেই শার্টটা কিনলো সেটা ছিল নীল কালার, তাহলে দ্য শার্ট হুইচ হি বট ইজ ব্লু ইন কালার। ঠিক আছে, ওকে পারবা। এবার আসো, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, দেখো এখানে একটা ব্যাপার আছে, এখানে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট, দেখো এখানে লিখেও রাখছি তোমাদের জন্য। ধরো না, বাস্তবে আমি 4টা বিয়ে করছি, হ্যাঁ বাস্তবে তো করবোই 4টা ইনশাল্লাহ, ঠিক আছে, আল্লাহ চাইলে অবশ্যই হবে। তো দেখো এই যে আমরা 4টা বিয়ে করছি, হ্যাঁ ধরো আমি 4টা বিয়ে করার পরে এখন আমার একটা বউ আমার জন্য রান্না করতেছে, ধরো বাকি 3 বউ আমার সাথে গল্প করতেছে আর একজন একটু রান্না করতেছে, আজকে মনে করো রান্না করার দিন আর কি, বুঝছো। তাহলে দেখো, তাহলে একজন রান্না করতেছে, সবাই কিন্তু রান্না করতেছে না। তাহলে এখন এটার মানেটা কি বলবো, যে আমার বউদের মধ্যে একজন আমার জন্য রান্না করছে, আমার বউদের মধ্যে একজন আমার জন্য খাবার রান্না করছে। ঠিক আছে, তাহলে আমার বউদের মধ্যে, তাহলে এইটা কি একজন করতেছে কিন্তু, তাহলে একজন মানে কি ওয়ান, তাহলে ওয়ান অফ মাই ওয়াইফস মানে আমার বউদের মধ্যে একজন, তাহলে ওয়ান অফ মাই ওয়াইফস, তাহলে এখানে ওয়ান অফ হবে কোনো সমস্যা নাই, কিন্তু এরপরে কিন্তু এটা প্লুরাল হবে, যে আমার বউদের মধ্যে একজন, তাহলে বউদের প্লুরাল, তাহলে ওয়াইফস, তাহলে ওয়ান অফ মাই ওয়াইফস। এইটুকু পর্যন্ত তো বুঝছো যে কেন তাহলে ওয়ান অফের পরে প্লুরাল হয়, যে আমার বউদের মধ্যে একজন, তাহলে বউদের, এই জন্য ওয়ান অফের পরে জিনিসটা প্লুরাল হয়েছে, ওয়ান অফ মাই ওয়াইফস, এটুকু কোনো সমস্যা নাই, তাহলে ওয়ান অফের পরে এই কারণে প্লুরাল হয়। কিন্তু এরপরে ভার্বটা সিঙ্গুলার হয়। ভার্বটা কেন সিঙ্গুলার হয়, এর কারণটা হচ্ছে এখানে আলটিমেটলি কাজ করতেছে কিন্তু একজন, এখানে মেইন ভার্ব হচ্ছে কুকিং, রান্না করাই, রান্না করতেছে তো একজন, 4জন বউ তো রান্না করতেছে না, করতেছে তো একজন, আসল কাজটা তো একজন করতেছে, তাহলে আসল কাজটা একজন করতেছে দেখে এই জন্য ভার্বটা সিঙ্গুলার হয়েছে। তাহলে আমার বউদের মধ্যে একজন রান্না করতেছে, তাহলে ওয়ান অফ মাই ওয়াইফস ইজ কুকিং ফুড ফর মি। ঠিক আছে, তাহলে সেম ভাবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, এটাই ঠিক আছে, যে আমার বন্ধুদের মধ্যে একজন লয়ার বা একজন উকিল হয়েছে, তাহলে আমার বন্ধুদের মধ্যে, তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, কিন্তু একজনই হয়েছে এই জন্য সিঙ্গুলার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। ঠিক আছে, পারবা। তাহলে দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট, হি ওয়াজ too clever to miss the point, too, তাহলে he was too clever to miss the point, too হয় জিনিসটা। ঠিক আছে, তাহলে ফার্স্টে too, দেন এরপরে হচ্ছে টু বসে, তাহলে too, তাহলে he was too clever to miss the point, he was too clever to miss the point, মানে সে খুবই চালাক ছিল, পয়েন্ট মিস করার ক্ষেত্রে সে খুবই চালাক ছিল, তাহলে he was too clever to miss the point। পারবা, তাহলে টু, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ বসে, তারপরে হচ্ছে টু বসে, টু, তাহলে টু এর পরে অ্যাডজেক্টিভ, তারপরে টু বসে, তাহলে হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে পারবা। আরও কিছু জিনিস আছে, দেখো লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেসেস, পড়াইছিলাম না, লেটের পরে হচ্ছে অবজেক্ট ফর্ম বসে প্রিপোজিশনের। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে তোমরা দেখবা, আমরা আজকে রাত্রের দিকে হচ্ছে তোমাদেরকে এটার ফাইল দিয়ে দিব, এখানে আরও অনেক কিছু আছে, আমরা সবগুলোর অ্যান্সার দিয়ে রাখছি, তারপরও তোমরা একটু প্র্যাকটিস করবা আর কি, মোটামুটি প্র্যাকটিসের জিনিস, এখানে প্রচুর প্র্যাকটিস করতে হয়। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করার আগে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস, তারপরে হচ্ছে তোমার ভয়েস, তারপরে হচ্ছে তোমার মানে ন্যারেশনের বেসিকগুলা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলা, তারপরে টেন্সের বেসিকগুলো, এগুলো তোমাদের লাগবে, কারণ সেন্টেন্স কারেকশন মানে হচ্ছে একটা ভুল বাক্য দেওয়া থাকবে, বলবে এটাকে ঠিক করো, তো একটা ভুল বাক্য যে কোনো দিক থেকে ভুল হতে পারে, হয়তো এখানে ভার্ব ঠিক নাই, তাহলে রাইট ফর্ম অফ ভার্বস অ্যাপ্লাই করে ঠিক করতে হবে, অথবা এখানে তোমার ভয়েসের উল্টাপাল্টা করছে, টেন্স উল্টাপাল্টাভাবে দেওয়া আছে, বা এখানে অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উল্টাপাল্টা দেওয়া আছে, প্রিপোজিশন ঠিক করতে হবে, অনেক কিছু ঠিক করতে হয়, এই জন্য সেন্টেন্স কারেকশনের মধ্যে সবই আসবে আসলে। তো সবগুলোর মোটামুটি অল্প 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 বেসিক ক্লিয়ার থাকলে সেন্টেন্স কারেকশন পারা যাবে এবং প্র্যাকটিস করা লাগবে। এই শীটটা আমরা তোমাদেরকে দিব, এটা হচ্ছে অ্যাপেক্স এবং ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এই দুইটা বই মিলায় হচ্ছে এখানে শীটটা বানানো হয়েছে। তো এই শীটটা ইনশাল্লাহ হচ্ছে সলভ করবা, আর সাথে আমি সবসময় বলি যে একটা বই রাখতে পারো, অ্যাপেক্স বা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটা রাখতে পারো সাথে একটা প্র্যাকটিসের জন্য, কারণ তারপর একটা হার্ড কপি থাকলে ভালো, আমরা তো জিকে ইংলিশে বই দিচ্ছি না, শুধু পিডিএফ দিচ্ছি, তাই না? তো এই জন্য একটা হার্ড কপি তুই যদি রাখতে পারো, তোমরা যদি রাখতে পারো তাহলে ভালো হয় আসলে। হার্ড কপি হিসেবে একটা বই মানে অ্যাপেক্স বা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম রাখতে পারলে এটা প্র্যাকটিসের পাশাপাশি এখান থেকে ওইখানেও তুমি একটু দেখলা, টপিকগুলো একটু পড়লা। তোমাদের সব পড়তে বলতেছে না, এখন অনেকে আছে অ্যাপেক্স বইটা খুললেই ভয় পেয়ে যায়, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটা খুললেই ভয় পেয়ে যায়, ভাই এত মোটা কেমনে কি করবো।
তোমার তো এত মোটা বই দেখে লাভ নাই, তোমার টপিক কয়টা, আমরা তোমাদেরকে যা যা পড়াচ্ছি তুমি সেই টপিকগুলো শুধু প্র্যাকটিস করবা। তোমার তো সব কিছু প্র্যাকটিস করার দরকার নেই। ওটা তো মনে করো যে বিসিএস টিসিএস থেকে শুরু করে সব এক্সাম নিয়ে লিখছে, অনেক মোটা করে ফেলছে, অনেক বেশি লিখছে। তোমার তো এত পড়ার দরকার নেই। তোমার হচ্ছে জাস্ট আমরা যে 10 থেকে 15টা যে ইংলিশের টপিক পড়াচ্ছি বা পড়াবো, অলরেডি পড়ায় ফেলছি, সামনে আরও 2-4টা টপিক পড়াবো, তোমরা শুধু সেই জিনিসগুলো হচ্ছে দেখলেই হবে, আর তো কিছু করার নেই। ঠিক আছে, এইভাবে করে দেখবা, তাহলে ইনশাল্লাহ হচ্ছে তোমাদের হয়ে যাবে। বুঝছো? তাহলে পারবা না? পারা উচিত। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো ইনশাল্লাহ। তাহলে পরের ক্লাসে দেখা হবে। কালকে থেকে জাদিদ হয়তো তোমাদের ক্লাস নেবে, আগামীকাল থেকে ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।